আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সার্চ ডিমার্স 2.0। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের 5 নম্বর অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। এই চ্যাপ্টার থেকে আমি মূলত তোমাদেরকে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দিব, যাতে করে তুমি একটা প্রবলেম দেখার পরে ওইটার রিলেটেড বেসিক সহ তুমি ডিপে যেয়ে থিঙ্ক করতে পারো। যেহেতু আমি সব টাইপ এখানে নিয়ে নিছি, মানে কোনো টাইপে আমি বাদ দিই না অ্যাকচুয়ালি, তাতে করে কি হবে যে তোমাকে এক্সট্রা করে আর অন্য কোথাও প্রিপারেশন নেওয়া লাগবে না, জাস্ট আমাদের ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সাথে সাথে যত ধরনের টাইপ আসতে পারে পরীক্ষায়, যতভাবে ঘুরে পেছায় আসতে পারে, তুমি সেগুলো ডিল করতে পারবা। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার অনেক বেশি আপডেট হবে আশা করি। সো তুমি মন দিয়ে ক্লাসটা দেখো, তাহলে আসলে কঠিন লাগবে না কোনো কিছুই। সাস্টে অনেক কঠিন কোয়েশ্চেন আসে, ভাইয়া পারি না, পারবা। জাস্ট মন দিয়ে ক্লাসটা দেখো, ফাঁকিবাজি করবা না। প্রথম যে কোয়েশ্চেনটা দেখো 18-19 আসছিল, 2 কেজি ভরের একটি কণা ভি ভেক্টর বেগে চলছিল, ভেক্টরে দেওয়া আছে ভেক্টর। পরে বলছে কি যে বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় কণাটি থেমে গেছে, এফ কর্তৃক কৃত কাজ কত। তার মানে যদি আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই তোমাকে, এটা সবাই মোটামুটি পারার কথা। এই একটা মনে করো যে বস্তু সামনের দিকে যাচ্ছিল ভি বেগে, ভি বেগে, ভি ভেক্টর দিতে হবে অবশ্যই। ভেক্টর যেহেতু দেওয়া আছে, দিকটা কনসিডারেশনে আসবে। এখন পরের ঘটনাটা কি হয়েছে ভাইয়া, যে উল্টা সাইড থেকে তাকে আরেকটা ফোর্স ক্রিয়েট করা হয়েছে, যাতে করে সে কি হয়, থেমে যায়। এখানে একটা তার এফ ফোর্স ক্রিয়েট করা হয়েছে যাতে সে থেমে যায়। এই ক্ষেত্রে বলছে তার কৃত কাজ কত, যে এফ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তার কৃত কাজটুকু আসলে এখানে কতটুকু ইনভলভ হয়েছে। তো দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমরা তো সিম্পলি সূত্রটা জানি। কি সূত্রটা বলো তো, যে ডাব্লিউ ইকুয়ালস টু বেগের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো ভি, এই ভিটা কিন্তু মানটা ম্যাগনিটিউড মাথায় রাখিও, ভেক্টরটা কিন্তু নয়। তাহলে এখন আমরা আসলে এটা কিভাবে বের করতে পারি। তো আমরা যে কোনো ভেক্টর কিভাবে বের করব বলো তো, জাস্ট তাকে মডিউলাস করে দিব। আর যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের আমরা তার মানটুকু কিভাবে বের করি, সবার তো অবশ্যই মাথায় আছে। জাস্ট তার আই জে কে এককের সহগটুকুকে আমরা স্কোয়ার করে রুট করে দিব, দ্যাটস ইট। তাহলে আমরা কি করব, রুট ওভার, এখানে আই এর সহগ দেওয়া আছে 2 স্কোয়ার, তারপর হচ্ছে জে এর সহগ হচ্ছে 4 স্কোয়ার, তারপর হচ্ছে কি বলতো, আবার 2 স্কোয়ার। ওকে, তাহলে এখন তো আছে কি ভি স্কোয়ার, তাই না? তাহলে ভি স্কোয়ার থাকলে এখানে আমরা জাস্ট তাকে যদি স্কোয়ার করে দেই মানটাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 16 প্লাস 4। ওকে, তাহলে এই মানটুকু কত আসে বলো তো, 24। কত আসে, 24। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিসের মান, ভি স্কোয়ারের মান। তাহলে এখন একটু খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর মান হচ্ছে 2 আর ভি স্কোয়ারের মান হচ্ছে 24। কত বলো তো, 24, 24 জুল। আনসার কি হয়েছে বলো তো, আনসার কোনটা, আনসার কি 24 জুল হবে? আমাকে একটু বলো তো, কমেন্ট করে জানাও। ডেফিনেটলি এটা হবে না। যারা ভাবতেছো এটা হবে, তারা বুকার স্বর্গে বাস করতেছো। কারণ আমি কি বলছিলাম, যে এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। ভেক্টরের ক্ষেত্রে তার দিকটা অবশ্যই গণ্য হবে, দিকটা অবশ্যই গণ্য হবে। একটু খেয়াল করো, আমাদেরকে কি বলছে, যে এফ কর্তৃক কৃত কাজ। তাহলে এফ কাজ করতেছে কোন দিকে, উল্টা দিকে। তাহলে আমি সিম্পলি এই দিকে কি ধরে নিছি, পজিটিভ ধরে নিছি। এই জন্য তো ভি এর ক্ষেত্রে মানটা পজিটিভ। তাহলে এইদিকে যদি পজিটিভ দিক হয়, ফোর্স কাজ করতেছে উল্টা দিকে, তাহলে এই দিকটা কি হবে, ডেফিনেটলি এই দিকটা হবে নেগেটিভ দিক, নেগেটিভ দিক। তাহলে আমার আনসার যেটা বের হবে, জুলটা, মানে আমার যেই কাজটা বের হয়েছে, সেটা ডেফিনেটলি কি হবে, নেগেটিভ কাজ হবে, নেগেটিভ কাজ হবে। তাহলে সাস্টে কিন্তু 5টা অপশন দিয়ে দেয়, একটা হচ্ছে পজিটিভ জুল, একটা হচ্ছে নেগেটিভ জুল। কেউ যদি 24 জায়গায় দিয়ে আসো, তাড়াহুড়ায় হবে না, হবে না। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে আনসার কি হবে বলো তো, আনসার হবে সিম্পলি এই যে -24 জুল, -24 জুল। বুঝছো ভাইয়া, মাথায় থাকবে? বুঝতে পারছো কি না বলো? ডেফিনেটলি বুঝে থাকার কথা। ওকে, নেক্সট। এটা 18-19 আসছিল সাস্টে, একটি কণার উপর প্রযুক্ত বল দেওয়া আছে, প্রযুক্ত বল এটা দেওয়া আছে এফ অফ এক্স। ঠিক আছে, আমাদেরকে একটা প্যারামিটার দেওয়া আছে। কণাটি x0 অবস্থান থেকে x2 অবস্থানে সরে গেছে, প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত। কথা বুঝছো? তাহলে আমাদেরকে দেখো বলছে যে কি, যে একটা অবস্থান থেকে, সে ফর এক্সাম্পল মনে করো যে বস্তুটা শুরুতে ছিল এইখানে, ঠিক আছে, পরে হচ্ছে এইখানে আসছে। যেহেতু এক্স বলছে, তাহলে এক্স দিকে আমরা চিন্তা করতে পারি। তাহলে শুরুতে মনে করো যে এটা ছিল এক্স ইকুয়ালস টু 0 অবস্থানে, পরে গেছে এক্স ইকুয়ালস টু কত, 2। তাহলে এখান থেকে এখানে যাইতে তার একটা কাজ হয়েছে না, এটাই আমাদেরকে বলছে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ। তাহলে একটু খেয়াল করো, যেহেতু এই মানগুলো কিসে দেওয়া আছে বলো তো, এই মানগুলো দেওয়া আছে প্যারামিটার আকারে, দেখেই বোঝা যাচ্ছে। ক্ষুদ্র অংশ দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে পুরো অংশটুকু। আমি যদি এই যে প্রত্যেকটা পয়েন্টের
কাজ বের করি, তাহলে এই পুরাটুকুকে যোগ করে দিলে যে কাজটা হবে ওইটাই তো আমাদের মেইন আনসারটা। তার মানে বোঝাই যাচ্ছে আমরা এটাকে কি করে বের করব, ইন্টিগ্রেশন করে বের করব, ইন্টিগ্রেশন করে বের করব। সো আমরা নর্মালি কি জানি বলো তো, আমরা নর্মালি জানি যে এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু কি জানি, এম এ। আর আমরা যদি ডাব্লিউর ক্ষেত্রে চিন্তা করি, ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ এস কস থেটা, এফ এস কস থেটা। যদি 0 ডিগ্রি হয়, যেহেতু একই তল বরাবর আছে, তার মানে কস থেটার মান কত হয়, কস 0 ডিগ্রির মান 1, তার মানে এখানে আলটিমেটলি কি হবে এস। আমি একটু বেসিক থেকে আলোচনা করতেছি, যারা একটু ভালো মতো পারো এগুলো টেনে চলে যাও। তো খেয়াল করো তো এখানে কি হবে, এখানে একটু খেয়াল করো তো, যেহেতু ক্ষুদ্র অংশ মান দেওয়া আছে, তাহলে এখানে হবে ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস, যেহেতু আমাদেরকে এক্স বরাবর বলছে তাহলে হবে ডিএক্স। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, যদি ক্ষুদ্র অংশ নিচ্ছি আমাদের নিতে হবে পুরো অংশটুকু, সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু কততে বলো তো 2-তে। তাহলে আলটিমেটলি এখানে মানটা আসবে কি বলো তো, ইন্টিগ্রেশন 0 থেকে 2, 0 থেকে 2, এফ এর মান কিসে দেওয়া আছে 6x² প্লাস কত 2 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এটা তুমি হাত দিয়ে বের করতে পারো, আবার ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। আমি ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো বলছিলাম তোমাদেরকে, একটু খেয়াল করো এখানে, খেয়াল করো এই যে এখানে কিন্তু ইন্টিগ্রেশন সাইনটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের প্যারামিটারটা লিখে নিতে হবে 6x² প্লাস কি দেওয়া আছে 2। আমাদের লিমিট কত থেকে কত দেওয়া আছে, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে সিম্পলি আমাদের আনসারটা কততে চলে আসে 20। আনসারটা কত আসছে 20 জুল। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে আনসার হবে 20 জুল। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট, এটা শাস্ত্রের 16-17 আসছিল। এক ব্যক্তি 30 ডিগ্রি ঢালে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ওজনের ব্লক টেনে তুলতেছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কত জুল পরিমাণ কাজ করবে। এই প্রবলেমটা অনেক বেশি কনফিউজিং লাগে তোমাদের কাছে, যে ভাই একটা আনত তলের ক্ষেত্রে আমি কি আসলে উপাংশটা ইউজ করব, এফ এস কস থিটা ইউজ করব, নাকি সিম্পল এমজিএইচ ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমি তোমার যদি কনফিউশনটা দূর করার চেষ্টা করি, ভালো করে খেয়াল করো, একটা দেখলে বাকি সবগুলো পারবা। আমি আনত তলটা আঁকার চেষ্টা করতেছি এই, এবং এটা বলতেছি কি যে ভূমি থেকে কত মিটার উঁচুতে, 5 মিটার উঁচুতে। ওকে, আমি একটু ডিফাইন করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এইচ এর মান 5। ওকে, তাদের কোণ হচ্ছে থিটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। তাহলে এখন এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন আমাকে একটু বলো তো, বস্তুটাকে তোলা হচ্ছে কোন দিকে, 30 ডিগ্রি কোণে তোলা হচ্ছে। ভালো করে বুঝো কিন্তু, ভূমি থেকে ডাইরেক্ট উপরে তুললে তখন কাজ শূন্য হয়, কারণ তখন থিটার মান হয়তো 90 ডিগ্রি। ধরো এখান থেকে এখানে তুলছে, তার মানে কি তার কোণটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে হচ্ছে। ফোর্স যেদিকে কাজ করতেছে তার সরণ যেদিকে কাজ করবে ওইটার আসলে কোণটা আমরা হিসাব করি। তাহলে যদি ফোর্স কাজ করে এইদিকে উপরের দিকে যদি উঠে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কতটুকু হবে 90 ডিগ্রি, তখন 0 হবে। এই ক্ষেত্রে কি হবে এফএস কস থিটা, এফএস কস থিটা। বাট এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ভালো করে খেয়াল করো। বস্তুটাকে তোলা হচ্ছে এইভাবে আনত তলে। তাহলে এখন একটু আমাকে বলো তো, বস্তুটার ওজন কাজ করতেছে কোন দিকে, এইদিকে, হুইচ ইজ ডাব্লিউ। এবং এবং এখানে তার উপাংশ কয়টা কাজ করবে, উপাংশ এইদিকে একটা কাজ করবে, আর আরেকটা উপাংশ কাজ করবে এইদিকে। বুঝতে পারছো, একটু একটু ক্লিয়ার থাকার কথা তোমাদের। তো এই উপাংশটাকে আমরা বলি মূলত হচ্ছে ডাব্লিউ কোস থেটা, আর এটাকে বলি আমরা হচ্ছে ডাব্লিউ সাইন থেটা, সাইন থেটা। বুঝতে পারছো, বোঝা গেছে? তো এখন দেখো আনত তলে যাচ্ছে, আনত তলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার এই ফোর্সটা হবে কোনটা, এফ হবে নাকি ডাব্লিউ সাইন থেটা হবে, উপাংশটা হবে। যেহেতু এই আনত তলে যাচ্ছে, আমরা এটা হিসাব করতেছি না, এটা আমাদের হিসাবের বাইরের ব্যাপার। আমরা চিন্তা করতেছি ফোর্স যেদিকে কাজ করতেছে তার সরণ সেই দিকে কাজ করতেছে। সেই ক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি সূত্র ইউজ করি যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থেটা, এফ এস কস থেটা। এখন আমাকে একটু বলো, এই যে তোমার এস টুকু, এই এসটা আসলে কোনটা, এই এইচ এর মান নিব নাকি এইটুকু নিব, এসি টুকু নিব? মাথা খাটায় বলো কিন্তু। এটা কিন্তু এই এসি টুকু হবে, এটা 5 মিটার হবে না। কথা বোঝা গেছে? আমি দুইভাবেই দেখাবো, একটু ভালো করে ধৈর্য ধরে দেখো। আচ্ছা, তাহলে এখন আমি এসি তো জানি না, আমি জানি হচ্ছে এইটুকু। তাহলে এটা যদি কোণ হয়, এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমি এখানে সিম্পলি অ্যাপ্লাই করতে পারি সাইন থেটা ইকুয়ালস টু মূলত এইচ ডিভাইডেড বাই এসি, এইচ ডিভাইডেড বাই এসি। সেখান থেকে যদি আমরা এসির মানটা বের করতে চাই, তাহলে সিম্পলি চলে আসবে 5 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে আলটিমেটলি এই মানটা চলে আসে হচ্ছে 10 মিটার, 10 মিটার। তাহলে এসির মানটা হচ্ছে 10 মিটার। তাহলে একটু খেয়াল করো, এখানে যে এফটা আছে, এই এফটা ডেফিনেটলি
উপাংশটুকু হবে ডাব্লিউ সাইন থেটা, মানে হচ্ছে এমজি সাইন কত 30 ডিগ্রি ইন্টু ইন্টু একটু ভালো করে খেয়াল করো এস কস থেটা। এস কস থেটা, যেহেতু আমি ফোর্স এইদিকে কাজ করতেছে, যেদিকে ফোর্স দিচ্ছি ওইদিকে সরণ ঘটতেছে, সেই ক্ষেত্রে তার থেটার মান কত হবে? তোমরা মনে হয় ভুলাই ফেলতেছো, দেখো আর একটু ভালো করে খেয়াল করো, বুঝে ফেলবা, কোনো প্যারার কিছু নাই। ধরো আমি কি করছি, দেখো ফোর্স কাজ করতেছে মনে করো এইটা, বুঝছো, নীল কালারের, আর হলুদ কালার হচ্ছে তার সরণটুকু হচ্ছে, তাহলে ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এই জায়গাটাতে থেটার মান কত? 0 ডিগ্রি। তাহলে কোস থেটার ক্ষেত্রে এটা কি হবে? এস এর মান তো আমরা বের করছি কত 10, আর এখানে কোস থেটার মান কি হবে 0 ডিগ্রি, তাহলে কোস 0 ডিগ্রি। বুঝছো কিনা? বোঝার কথা। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটুকু একটু বসানোর চেষ্টা করি, এমজি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 100 নিউটন, ওজনটুকু দেওয়া আছে ইন্টু সাইন 30, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে মূলত হাফ ইন্টু 10 ইন্টু কোস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এটার মান চলে আসে হচ্ছে 500, 502। বুঝছো? এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমি এত ঘুরে পেঁচায় করতে চাই না, আমি হচ্ছে এই 5 মিটার নিয়ে করতে চাই, ওইটাও দেখাচ্ছি। দেখো 5 মিটার নিয়ে যদি করার চেষ্টা করো, তখন আমি যদি একটু লাইন দিয়ে দিই এখানে, ওইটা নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে দ্বিতীয় মেথড ভালো করে খেয়াল করো, জাস্ট কি হবে বলো তো, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ অথবা ডাব্লিউ এইচ। তাহলে একটু খেয়াল করো এখানে ডাব্লিউ এর মান কত বা ওজন কতটুকু কাজ করতেছে, 100 নিউটন, ইন্টু এইচ এর মান কত 5, তাহলে আলটিমেটলি মানটা চলে আসে হচ্ছে 500 জুল। বুঝছো? বুঝছো? বুঝা গেছে? দুইটা মেথডে আমি দেখাইলাম, না বোঝার কিছু নাই। তারপরে যদি না বুঝো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তোমাদের আলাদা করে, ওইটাতে তোমরা বললে ভাইয়েরা করে দিবে। তাহলে আনসার হবে কি? আনসার হবে 500 জুল। বুঝা গেছে? ভেরি সিম্পল। নেক্সট, এটা 16-17-তে আসা একটা প্রবলেম, যে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির গতিশক্তি দেওয়া আছে জুলে। তারপর গাড়িটি 20 কিলোমিটার/আওয়ার বেগে চললে তার গতিশক্তি কত জুল হবে? গতিশক্তি কত জুল হবে? তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, আমাদেরকে বলছে কি যে 40 কিলোমিটার বেগে তার একটা গতিশক্তি দেওয়া আছে, পরবর্তী আরেকটা বেগে তার গতিশক্তি কি হবে এটা বের করতে বলছে। তো আমরা সিম্পল সূত্র কি জানি? সিম্পল সূত্র জানি হচ্ছে যে ইকে ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের গিভেন ডাটা কি দেওয়া আছে? গিভেন ডাটা দেওয়া আছে হচ্ছে এই যে 2 × 10⁵ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই যে আমাদেরকে ভি এর মান কত দেওয়া আছে? 40 কিলোমিটার/আওয়ার। তাহলে 40 কিলোমিটার এটা দেওয়া আছে হচ্ছে তোমার কি কিলোমিটার/আওয়ারে, এসআই এককে এটা মিটার/সেকেন্ড হবে। তাহলে মিটার/সেকেন্ডে আমরা কিভাবে নিতে পারি? হাফ এম জায়গায় থাকলো, 40কে যদি আমরা 3.6 দিয়ে ভাগ করি, শর্টকাট কিন্তু মাথায় রাখিও, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিতে গেলে জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দিবা, এটা হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এখান থেকে হাফ এম এর মান একদিকে রাখি, হাফ এম যেহেতু আমার আবার বের করতে হবে, আবার আমার গতিশক্তি ইউজ করতে হবে, তাহলে হাফ এম তো ওই জায়গায় কনস্ট্যান্ট, এই জায়গায় কনস্ট্যান্ট, তুমি এমও বের করতে পারো, সেক্ষেত্রে একটু বেশি ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি হাফ এম রেখে দিলাম। তাহলে হাফ এম রেখে দিলে এখানে মূলত যেটা হবে 2 × 10⁵ ডিভাইডেড বাই 40/3.6 হোল স্কোয়ার। এই মানটুকু কত আসে দেখো। ওকে, তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তোমরাও করো ক্যালকুলেটর দিয়ে আমার সাথে সাথে। দেখো কি আছে, দেওয়া আছে হচ্ছে 2 × 10⁵ কত 5 ডিভাইডেড বাই দেওয়া আছে কত 40/3.6, তাহলে এটার উপর আবার কি স্কোয়ার, তাহলে মানটা কিসে চলে আসে ভাইয়া? 1620, 1620 হাফ এম এর মান চলে আসে 1620। তাহলে এখন আমার কাজ হচ্ছে পরবর্তী যেটা দেওয়া আছে ওইটা বের করা। ওকে, পরবর্তী যেটা দেওয়া আছে ওইটা বের করা। আচ্ছা, তো আমাদেরকে বলছে 20 কিলোমিটার/আওয়ার বেগে তার গতিশক্তি কত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে ইকে ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত পাইছি? 1620 ইন্টু শুধু ভি স্কোয়ারের মানটা বসাবো, ভি স্কোয়ারের মানটা মানে কি 20/3.6, এটাও কিন্তু কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, আমরা নিব মিটার/সেকেন্ডে। তাহলে আমরা এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করে দেই, তাহলে হাফ এম এর মান তো দেওয়া আছে ইন্টু কত 20/3.6, এটার উপর কি হবে জাস্ট স্কোয়ার হয়ে যাবে, মানটা চলে আসে হচ্ছে কত 50,000 জুল। তাহলে 5 × 10⁻কত 10⁻4। ওকে,
তাহলে এখানে দেখো 5 × 10⁴ মানে হচ্ছে 0.5 ইন্টু কত 10⁵ একই কথা, কিন্তু পয়েন্ট এইদিকে যত আসবে ওইদিকে তত বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? আনসার দেখে মনে হইতে পারে যে আনসারটা তো দেওয়া নাই, কিন্তু আনসারটা দেওয়া আছে। জাস্ট তোমার প্লাস প্লাস কত 5-6 এর ম্যাথ, এই যে তোমার কি বলা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যা নির্ণয় করা। ওকে, নেক্সট। আই গেস বুঝতে পারছো, একটু তোমার ঘোরানো পেছানো, বাট চেষ্টা করলে পারা যায়। দেখো 13-14 আসছে একটা প্রবলেম। ফার্স্টে একটি বস্তুকে এত নিউটন বল প্রয়োগ করে এই বিন্দু থেকে এই বিন্দুতে নেওয়া হয়েছে, মানে অবস্থান ভেক্টর দেওয়া আছে। তোমরা তো নিশ্চয়ই ভেক্টরের চ্যাপ্টারটা করছো। ভেক্টর চ্যাপ্টারটাতে আমরা কিন্তু অবস্থান ভেক্টরের কিভাবে বের করতে হয় ওইটা আমরা সুন্দর মতো বেসিক সহ বুঝাই দিছি। যারা বুঝবে না ওই ক্লাসটা দেখে নিও, অলরেডি আপলোড করা আছে আমাদের প্রাইভেট ব্যাচে। আচ্ছা, তো বলছে কি নিতে তার কাজ হয়েছে 42 জুল। তাহলে আমার বলছে যে আলফার মানটা কত। দেখো এখানে আলফা নামে একটা প্যারামিটার দেওয়া আছে দুইটাতেই, তো আমাদেরকে এই ক্ষেত্রে মানটা কিভাবে বের করা যায়। তাহলে একটু খেয়াল করো, এটা যদি আমি একটু তোমাকে ভিজুয়ালাইজ করে দেখাই, ভালো করে খেয়াল করো। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে তোমাদের মাথায় আছে কিনা জানি না আমি। এই দেখো, মনে করো যে এখান থেকে একটা, এই যে এখান থেকে একটা বিন্দু এখানে আছে, আবার আরেকটা বিন্দু আছে হচ্ছে এইখানে, তাই তো? কারণ এখানে তিনটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দু দেওয়া আছে কিসে 2 আলফা 4, মনে করো যে সে ফর এক্সাম্পল এ ভেক্টর দেওয়া আছে। আর আরেকটা ভেক্টর মনে করো যে ভি ভেক্টর কিসে দেওয়া আছে 6 8 3 আলফা 6 8 3 আলফা। বুঝছো? তাহলে আমাদেরকে বলছে কি যে এখান থেকে এখানে নিতে তার কাজ হয়েছে 42 জুল। দ্যাট মিন্স এখান থেকে নিতে তার কাজ হয়েছে W = 42 জুল। বুঝা গেছে? এখন বলছে যে কি যে আলফার মানটা কত। তো এখন আমাকে বলো, এটার ক্ষেত্রে আমরা তো অবশ্যই বের করছিলাম আগে, যদিও আমি দিকটা দিতে ভুলে গেছি। মনে করো যে এখান থেকে এখানে আসতেছে। ওকে, আমি এটার দিকটা একটু দিয়ে দিই এখন। এই এই হচ্ছে এই। তো আমরা ত্রিভুজ সূত্র থেকে বের করছি। তাছাড়া আমরা এমনিতেও জানি কিভাবে হচ্ছে অবস্থান ভেক্টরের মান বের করতে হয়। জাস্ট আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিব, তখনই আমাদের অবস্থান ভেক্টরটা বের হয়ে যাবে। ওকে, এটা যদি আমাদের ও হয় তাহলে জাস্ট কি করব বলো তো, দ্বিতীয়টা থেকে, তার মানে ও এ থেকে ওবি থেকে ও এ বিয়োগ করে দিব। তাহলে আমাদের এই ক্ষেত্রে তার যে দূরত্বটুকু, মনে করো যে ডেল এস, এটা হবে মূলত, দেখো তো কি হবে, ওবি ওবি মাইনাস ও এ। ওকে, তাহলে ওবিটা কিভাবে লিখবো, দেখো এখানে 6 8 3 আলফা দেওয়া আছে, এগুলো কিন্তু বিন্দু দেওয়া আছে। বিন্দু থেকে কিভাবে ভেক্টরে অ্যাপ্লাই করে অবশ্যই তোমরা জানো। জাস্ট কি হবে 6i, তারপর হচ্ছে 8j, তারপর হচ্ছে কি 3 আলফা, এটা হচ্ছে কে তে হবে, এটুকু তো তোমরা অবশ্যই জানো। মাইনাস মাইনাস কিসে দেওয়া আছে 2 আলফা, মানে 2i প্লাস আলফা জে প্লাস 4j, সরি 4k। তাহলে এটা জাস্ট মাইনাস করে দাও। মাইনাস করে দিলে কি হবে 6 থেকে 2 গেলে মূলত হচ্ছে 4i। ওকে, তারপর হচ্ছে 8 থেকে আলফা, আলফা মাইনাস হবে, তাহলে প্লাস 8 মাইনাস আলফা কি হবে জে, তারপর হচ্ছে প্লাস 3 আলফা থেকে 4, তার মানে হচ্ছে 3 আলফা মাইনাস 4, এটা হচ্ছে আমাদের কে ভেক্টর। বুঝা গেছে? এটুক তো ভেরি ভেরি সিম্পল, সবাই পারবা, সবাই পারবা। ওকে, এখন আমাদের কি বলছে যে একটু নিতে তার কাজ হয়েছে হচ্ছে 42 জুল। এখন আমাদের সূত্রটা কি মনে আছে সবার? মনে আছে সবার? জাস্ট কি হবে বলো তো, W = F.S, F.S, দ্যাট মিন্স F.del S। তাহলে F কি দেওয়া আছে? F দেওয়া আছে হচ্ছে আলফা i প্লাস 2j প্লাস 4k। ওকে, ইনটু ইনটু কি দেওয়া আছে, এই যে আমরা এখন যেটা পাইছি যে 4i। তাহলে ডট গুণফল তো আমরা সবাই জানি, ডট গুণফল আমরা সবাই জানি না? কি জানি, দেখো আলফার সাথে 4, তার মানে হচ্ছে 4 আলফা প্লাস 2j এর সাথে 8 মাইনাস আলফা, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 8 দুগুণে 16 মাইনাস 2 আলফা। তারপর এখানে দেখো 4 এর সাথে 3 আলফা মাইনাস 4, তার মানে 3 4 12 প্লাস 12 আলফা মাইনাস 4 4 কি 16। ওকে, তাহলে এখন বলো তো এই পুরাটুকুর মান কি বলছে? এই পুরাটুকুর মান বলছে মূলত 42 42 42, তাই না? এই যে কাজটুকু দেওয়া আছে। তাহলে সিম্পলি এখান থেকে দেখো আলফাগুলোকে আমরা একসাথে নিয়ে নিই, 4টা আলফা মাইনাস 2টা আলফা প্লাস 12টা আলফা, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে 10টা প্লাসের আলফা আর হচ্ছে প্লাসের 10টা আলফা, তার মানে হচ্ছে 14 আলফা প্লাস এখানে দেখো কি আছে 16 প্লাসের 16 মাইনাসের 16 বাদ, তাহলে 14 আলফা = 42। দ্যাট মিন্স আলফা = কি হবে বলো তো, আমি
ক্যালকুলেটর ইউজ করতেছি, আমার মুখস্থ নাই মানটা। জাস্ট কি করবো বলো তো, 42 ডিভাইডেড বাই 14, 42 ডিভাইডেড বাই 14 কত আসে? জাস্ট 3। আনসার কত আসে? জাস্ট 3। বুঝা গেছে? একটু বুঝে নাই এমন কেউ আসো, এমন কোন বান্দা আসো? জাস্ট আনসার হবে 3। একটু সময় নিয়ে করাচ্ছি যাতে করে বেসিক থেকে বুঝতে পারো জিনিসগুলো। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, নেক্সট খেয়াল করো, এটা কিন্তু সাস্টের 13-14তে আসা একটা প্রবলেম, খুবই খুবই ইম্পর্টেন্ট। একটি স্প্রিং এর উপর 1 কেজি ভর রাখা হয়েছে, তাতে করে সে 10 সেন্টিমিটার সংকুচিত হয়। পরবর্তীতে সেই স্প্রিং এর উপর 5 কেজি ভরের 1 মিটার উপর থেকে একটা বস্তু স্প্রিং এর উপর রাখা হয়েছে, তাতে করে সে আর কতটুকু সংকুচিত হবে? কোয়েশ্চেনটা ভালো করে বুঝো কিন্তু। একটা স্প্রিং, আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই তোমাকে। এ হচ্ছে একটা স্প্রিং, ওকে? যে স্প্রিংটার উপর কিনা একটা বস্তু রাখা হচ্ছে, একটা বস্তু রাখা হচ্ছে যার ভর কত? 1 কেজি, 1 কেজি। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার কারণে স্প্রিংটা কতটুকু নিচে নামতেছে। এক্স ইকুয়ালস টু হচ্ছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। বোঝা গেছে? একটা বস্তুর ওজন হচ্ছে 1 কেজি, যেটাকে কিনা একটা স্প্রিং এর উপর রাখার কারণে 0.1 মিটার নিচে ডেবে গেছে, মানে সংকুচিত হয়েছে। তো এখান থেকে আমাকে প্রথমেই তার কি স্প্রিং ধ্রুবকটা বের করে নিতে হবে। স্প্রিং স্প্রিং ধ্রুবকটা বের করে নিতে হবে। সবাই তো এই সূত্রটুকু মাথায় আছে সবার, আশা করি। এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু কে এক্স। ওকে, তাহলে সেখান থেকে কে ইকুয়ালস টু হবে এফ ডিভাইডেড বাই এক্স। তো যেহেতু এফ এর মানটা সরাসরি দেওয়া নাই, মানে ওজনটুকু নিব আমরা এম জি, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে এক্স। তাহলে এম এর মান হচ্ছে কত? 9.81 ডিভাইডেড বাই 0.1, তাহলে আলটিমেটলি মানটা চলে আসবে 98.1। ঠিক আছে, এটা হচ্ছে কিসের মান? স্প্রিং ধ্রুবকের মান, নিউটন বাই মিটার। ওকে, পরবর্তীতে কাহিনী কি হয়েছে? 5 কেজি ভরের 1 মিটার উচ্চতা থেকে একটা বস্তু স্প্রিং এর উপর রাখছে। এই রাখার ফলে কতটুকু সংকুচিত হবে এটাই বের করতে বলছে। মাথায় রাখিও একটা জিনিস, এই যে তোমার সামথিং উচ্চতা থেকে একটা মানে একটা 5 কেজি বস্তু স্প্রিং এর উপর রাখছে, দ্যাট মিন্স সেখানে তার যেই শক্তিটুকু জমা হচ্ছে সেটা হচ্ছে স্থিত শক্তি, পোটেনশিয়াল এনার্জি। সামথিং উচ্চতায় কোনো কিছু রাখা মানে কি? সেটার মধ্যে একমাত্র একটাই এনার্জি এক্সিস্ট করে, সেটা হলো বিভব শক্তি বা স্থিতি শক্তি, যেটা হচ্ছে এমজিএইচ। এখন আমাকে একটু বলো, এটা রাখার কারণে স্প্রিংটার মধ্যে কি ধরনের ঘটনা ঘটবে? স্প্রিংটার ভিতরে একটা কাজ হচ্ছে না, যেটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। তার মানে এই যে তার বিভব শক্তিটা আছে, ডাইরেক্ট এটা কনভার্ট হবে কিসে? স্প্রিং এর নিজস্ব যে কাজটুকু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তার মানে কনভার্ট হবে এটা পুরোটুকু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স ড্যাশ। তো আমাদেরকে এই এক্স ড্যাশটাই বাইর করতে বলছে। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি বের করার চেষ্টা করি, এক্স ড্যাশ ইকুয়ালস টু হবে মূলত এম জি এইচ ডিভাইডেড বাই 2 এম জি এইচ ডিভাইডেড বাই কে। ঠিক আছে, একটু একটু সবারই জানার কথা। তো আমি যদি একটু মানটুকু বসাই, তাহলে এখানে হবে মূলত এম এর মান হচ্ছে কত? 5 কেজি। ভালো করে খেয়াল করো, এখানে 1 কেজি দিও না। 1 কেজি দিবা হচ্ছে প্রথমটাতে, তুমি তো দ্বিতীয়টুকু নিয়ে কাজ করতেছো। ইন্টু 9.81 ইন্টু এইচ এর মান কত? 1। তাহলে এম জি এইচ, সামনে একটা 2 হবে, ডিভাইডেড বাই কে। কে এর মানটা কত পাইছি? 98.1 রুট ওভার। তাহলে এটা যদি একটু ক্যালকুলেটরে বসাও, তাহলে মানটা কত আসে একটু দেখো ভালো করে। আমি যদি তোমাদের সাথে সাথে একটু বসাই, তোমরাও করো, আমিও করতেছি, যেহেতু ক্যালকুলেটর আছে। তাহলে কি বলছে? রুট ওভার অ্যাকচুয়ালি 2 ইন্টু 9.81 ইন্টু কত? 1। ওকে, এমজিএইচ 1 না, অ্যাকচুয়ালি সরি, কত হবে? 5 5 5 কেজি যেহেতু দেওয়া আছে, ডিভাইডেড বাই 98.1। তাহলে আনসার কত তো চলে আসে? 1। আনসার কত আসছে? 1। বোঝা গেছে ম্যাথটা? বোঝা গেছে? মানটা হচ্ছে 1। তাহলে আনসার হবে কিসে? 1 এ, 1 মিটার। বুঝছো? এটা কিন্তু সেন্টিমিটারে না, মানটা মানটা কিসে? 1 মিটার। এখানে মানের দিকে তাকাবা, সবগুলা মান কিন্তু মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। বুঝছো? তোমাকে বলছি কি কত মিটার সংকুচিত হয়। সেন্টিমিটার যদি দেওয়া থাকে অপশনে, সেন্টিমিটার দিয়ে আইসো না। এখানে কিন্তু ভালো ধরনের একটা প্যাচ খেলায় সাস্টে, অপশনের দিকে ভালো করে খেয়াল করবা। নেক্সট খেয়াল করো, এটা সাস্টে 12-13তে আসছিল। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? দেখো, স্প্রিং সংক্রান্ত প্রবলেম কিন্তু সাস্টে বারবারই আসে, একটু আগেই খেয়াল করছো। ওকে, সো একটু মনোযোগ দিয়ে এই টাইপের জিনিসগুলো দেখবা। আর আমি তোমাকে একটু ভিতর থেকে দেখাচ্ছি জিনিসটা, শর্টকাটে করা যায় এটা, যাতে করে তুমি বেসিক থেকে জিনিসটা বুঝতে পারো, যাতে করে এটা একটু পেছায় আসলেও তুমি পরীক্ষার হলে আনসার করে আসতে পারো। ওকে,
সো স্প্রিং এর ক্ষেত্রে আমরা আসলে মূলত কাজের ব্যাপারে জানি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার, এটুকু তো সবার জানা আছে, বুঝছো? এখানে তো কারোর দ্বিমত থাকার কথা না। তো এখন আমাদের শর্তের দিকে একটু তাকাও, কি বলছে যে প্রথমটার ক্ষেত্রে ধরে নিচ্ছি তার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, তারপর হচ্ছে তার সংকুচিত অংশ হচ্ছে এক্স, আর তার কাজটা হচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে কি প্রথম শর্তটা প্রথমটার ক্ষেত্রে। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি আবার লেখার চেষ্টা করি, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে তার ডাব্লিউ ড্যাশ হবে অ্যাকচুয়ালি প্রথমটার কি দ্বিগুণ, আর তার যে সংকুচিত অংশ এটা হবে মূলত প্রথমটার অর্ধেক। এটাই তো বলছে আমাদের শর্তটুকু। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি প্রথমটার ক্ষেত্রে তার কাজ হবে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার, আর এটার ক্ষেত্রে কাজ হবে ডাব্লিউ ড্যাশ ইকুয়ালস টু হাফ অফ কে ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমি জাস্ট দুইটাকে ভাগ করে দিব, একটা আরেকটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ড্যাশ ডিভাইডেড বাই ডাব্লিউ যদি হয়, তাহলে মূলত যেটা হবে দেখো হাফ অফ কে ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার, তাহলে ভাগ হচ্ছে উপরে চলে আসবে 2, তাহলে 2 ইন্টু 1 বাই কে এক্স স্কোয়ার। একটু সিম্পল জিনিস, তোমরা সবাই একটু জানার কথা, না পড়ার কিছু নাই। তাহলে এখান থেকে খেয়াল করো, আমি যদি মানটুকু বসাই, এখানে হচ্ছে 2 ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এখান থেকে দেখা যায় হাফ অফ দেখো কে ড্যাশ, এটাই তো বাইর করতে বলতেছে, ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার মানে হচ্ছে 1/4 এক্স স্কোয়ার, এই যে হাফ অফ এক্স, তারপর হচ্ছে ইন্টু 2 ইন্টু 1 বাই কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি কি বাদ যাচ্ছে? এখান থেকে বাদ যাচ্ছে মূলত এই যে কে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এখানে দেখো 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, তাহলে এদিক দিয়ে যদি চলে আসে জিনিসটা কি হবে 2 ইন্টু 4 ইকুয়ালস টু কে ড্যাশ ডিভাইডেড বাই কে। ওকে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি যে কে ড্যাশ ইকুয়ালস টু 8 কে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? এখন আমাকে একটু বলো তো এটা শর্টকাটটা কি শিখে আসছে এতদিন ভার্সিটির ক্ষেত্রে, মনে আছে? মনে আছে শর্টকাটটা কি? শর্টকাটটা দেখাই দিলে আবার তোমরা কিন্তু পরীক্ষার হলে ঝামেলা করবা। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো এটা শর্টকাটটা কিভাবে বের করা যায় এখান থেকে চেষ্টা করবা বাসায়, না পারলে কমেন্ট করে জানাবা, অথবা আমাদের টিমকে বলবা, আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে যারা আছে ভাইয়েরা তারা এটা শর্টকাটটা বলে দিবে। বুঝছো? আপাতত এটা টাস্ক হিসেবে থাকলো। নেক্সট খেয়াল করো, এটা 12 তরিতে আসছিল সাস্টে, কি বলছে যে চিত্রে এম ভরের একটি ব্লক আনত তলে বেয়ে উপরের দিকে উঠতেছে। এই যে আনত তল সংক্রান্ত প্রবলেম কিন্তু ভালোই পাইছো, সো এগুলো একটু ভালো মতো খেয়াল করতে হবে। তো ব্লকটি সমবেগে চললে এফ এর মানটা কত? এই যে ব্লকটা আছে আনত তলে সমবেগে চলতেছে, তাহলে এখন বলতেছে যে তার এফ এর মানটুকু কি হবে। একটু ভালো করে খেয়াল করো, এই আনত তলের ক্ষেত্রে একটু আগেও আমি দেখাইছিলাম, এই যে তোমার উপরের দিকে যে তোমার যেটা কাজ করতেছে, উপরের দিকে যে কাজ করতেছে এটার কিন্তু দুইটা উপাংশ আছে। কি উপাংশ? দেখো এটার যে ওজনটুকু আছে, ওজনটা কোন দিকে কাজ করে? ডেফিনেটলি নিচে কাজ করবে। বস্তুটার যে ওজনটুকু, এই ওজনটুকু নিচে কাজ করবে। তাহলে নিচে যদি কাজ করে এটা হবে কি তার ডাব্লিউ। বোঝা গেছে? তাহলে যেহেতু এটা ডাব্লিউ একদম সরাসরি নিচে কাজ করতেছে একটা উপাংশে, তাহলে এই কোণ যদি থেটা হয় তাহলে এটাও থেটা। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে উপাংশটা কি হবে? দুইটা উপাংশে ভাগ হবে। একটা উপাংশ হবে কোন দিকে? এই যে এদিকে একটা উপাংশ, আর আরেকটা উপাংশ হবে এইদিকে। ওকে, তাহলে কোনটা আসলে কিসে মাথায় আছে? তো এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি ডাব্লিউ সাইন থেটা, আর এটা হচ্ছে তার ডাব্লিউ কস থেটা। বোঝা গেছে? তো এই কস থেটাটা তো আসলে অ্যাকচুয়ালি কিসের সাথে অমিট হবে? এই যে তার বিপরীত দিকে, যেহেতু প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাহলে এটা যদি আর হয়, যদি এটা বাঁকা হয়ে গেছে, দাঁড়াও, একদম তার বিপরীত দিকে হবে 90 ডিগ্রিতে। ওকে, তাহলে এটা হচ্ছে তার আর, তাহলে এই ক্ষেত্রে তার আর এর মানটা হচ্ছে মূলত ডাব্লিউ কস থেটা। ওকে, আর এটা যদি অমিট হয়ে যাচ্ছে এটার সাথে, তাহলে এই ক্ষেত্রে কি হবে খেয়াল করো, তার যে তোমার উলম্ব বরাবর যেই তোমার উপাংশগুলো কাজ করতেছে বা অনেকগুলো ফোর্স কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি অ্যাপ্লাই হবে খেয়াল করো। আমরা জানি কি একটা পয়েন্টে যদি অনেকগুলো ফোর্স কাজ করে, তাহলে সূত্র হচ্ছে মূলত সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তোমরা কি নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসটা করছিলে আমার? যদি করে না থাকো ওটা করে আসো, আমি এটা ভালো মতো বুঝাইছি যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ কখন হয় ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝে যাবা। বুঝছো যারা পেট বেঁচে আসো। তো একটু খেয়াল করে বলছি কি যে সমবেগে, কি বলছে ভাইয়া? সমবেগে। তাহলে সমবেগ হলে অ্যাকচুয়ালি এখানে কি হয়? সমবেগ হলে এখানে ত্বরণের মানটা কি হয়? জিরো হয়। তাহলে এই ক্ষেত্রে তার ত্বরণটুকু হবে জিরো, তার মানে আলটিমেটলি এটার মান হয়ে যাবে জিরো। তাহলে সামেশন অফ এফ, তার মানে এখানে কি কি কাজ করতেছে খেয়াল করো তো, এই যে এফ, তাহলে উপরে যদি
এফ বলে টান দেয়, নিচের দিকে কি উপাংশ কাজ করতেছে তার, এইদিকে ডাব্লিউ সাইন থেটা। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে 0। তাহলে আলটিমেটলি এফ ইকুয়ালস টু হবে ডাব্লিউ সাইন থেটা। বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়া? একটু আগে ওটা কিন্তু দেখাইছি, সেম টাইপের প্রবলেম, ইজি, বাট একটু গুছায়া তোমাকে জিনিসটা বুঝতে হবে, তাহলে কিন্তু আনসার তোমার জন্য বের করা খুব একটা কঠিন হবে না। তাহলে হবে এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা। বুঝা গেছে? এখনো বলতে পারো যে ভাই ডাব্লিউ যে কোস থেটাটা গেল কই, যে তার অনুভূমিক উপাংশ যেটা ছিল, এই যে আমি বললাম অমিট হয়ে যাচ্ছে কার সাথে, তার বিপরীত যে ক্রিয়াটুকু আছে এটার সাথে। ওকে, নেক্সট, ওটা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা আমি অনেকভাবেই বুঝাইছি, সো নতুন করে বোঝানোর কিছু নাই। তো দেখো এটা কিন্তু সাস্টের 9-10-এ আসছিল একটা প্রবলেম, যে একটা বস্তুকে ভূমি হতে 30 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটারও কিন্তু শর্টকাট আছে, বাট তোমাকে একটু বেসিক থেকে জানতে হবে। শর্টকাটটা বলে দিলে আসলে তোমাদের সাস্টের যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এটা আসলে তৈরি হবে না, এই জন্য শর্টকাটটা আগেই বলে দিচ্ছি না। খেয়াল করো, বিষয়টা হচ্ছে এই, মনে করো যে একটা সামথিং উচ্চতা, ওকে, যে উচ্চতা থেকে কি কাহিনী হচ্ছে, একটা বস্তু হচ্ছে কি, যে 30 মিটার উচ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। এই মনে করো যে একটা বস্তু যেটা কিনা 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে তার ভূমি, ওকে। আচ্ছা, তো এখন আমি সে ফর এক্সাম্পল ধরে নিতে পারি যে ভূমি থেকে এক্স উচ্চতায়, কি বলছি ভাইয়া বলো তো, যে ভূমি থেকে এক্স উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই যে কি বলছে যে ই কে ইকুয়ালস টু 2 ইন্টু ইপি, এই কাজটা তোমার আমি কি ধরে নিছি যে এক্স উচ্চতা থেকে সংগঠিত হবে, ওকে। তাহলে বাকি কি থাকতেছে, বাকি এই যে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালি অন্য একটা কালার দেই, এটা দিলাম, তাহলে এটা হবে মূলত এইচ মাইনাস এক্স, কারণ আমরা এই পুরাটুকুকে কি ধরছিলাম, পুরাটুকুকে ধরছি এইচ, পুরা মানটুকুকে কি ধরছি, এখান থেকে এটুক হচ্ছে তার এইচ, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে কি এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। বোঝা গেছে? বোঝা গেছে? এখন আসো, আমি তো বলছি যে সামথিং উচ্চতা থেকে তার, এক্স উচ্চতা থেকে তার এই ঘটনাটা ঘটতেছে, তার মানে এই বস্তুটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে তার বিভব শক্তিটা বাইর করি এক্স উচ্চতায়, কারণ বিভব শক্তিটা তো সামথিং উচ্চতায় থাকে, ইপি যেটা এটা কি সামথিং উচ্চতায় থাকে না, এটা তো জানো সবাই। তাহলে এই ক্ষেত্রে হবে যে ইপি ইকুয়ালস টু এমজি কি হবে এক্স, এখানে কিন্তু এইচ হবে না, এক্স হবে, কারণ সামথিং উচ্চতায় তার বিভব শক্তি সংঘটিত হয়, যে এখানে তার ইপি হবে। আর ই কে কখন হবে, যখন বস্তুটা এই যে উপর থেকে যখন ছাড়তেছে, একটা ব্যাগে ছাড়া হচ্ছে, তাই না? তাহলে একটা ব্যাগে উপনীত হইলে তখনই না তার মধ্যে গতিশক্তির উদ্ভব হয়, তখন হবে হাফ এম বি স্কোয়ার, সেক্ষেত্রে আমাদের উচ্চতাটা হবে কি এইচ মাইনাস এক্স। তো আমরা ই কে যদি বের করার চেষ্টা করি, ই কে ইকুয়ালস টু হবে হাফ অফ এম বি স্কোয়ার। এখন এই যে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g এক্স, ঠিক আছে? তো 2g এক্স হবে না, এইচ হবে, যেহেতু নিচে নামতেছে, তাই না? উপর থেকে নিচে নামতেছে, তাহলে এখানে হাফ এম বি স্কোয়ার আছে না, তো উপর থেকে নিচে যে নামতেছে কতটুকু ধরছি আমরা, যে এক্স উচ্চতায় হচ্ছে তার ইপি, দ্যাট মিনস বাকি উচ্চতাটুকুতে সে তার কি হবে, তার বেগটুকু কাজ করবে, তখন এই এইচটা কি হবে বলতো, এই এইচটা হয়ে যাবে মূলত এইচ মাইনাস এক্স, ওকে। তাহলে এই যে তার ইউটা মূলত কি, আদিবেগটা তো অবশ্যই শূন্য, আদিবেগটা কি হবে শূন্য হবে, শূন্য, তাহলে এখান থেকে হবে 2g এইচ মাইনাস এক্স। তাহলে ভি স্কোয়ারের জায়গায় যদি আমরা একটু বসাই হাফ অফ এম, তাহলে ভি স্কোয়ারের মান হচ্ছে 2g এইচ মাইনাস এক্স, তাহলে এখান থেকে 2 বাদ থাকতেছে হচ্ছে mg এইচ মাইনাস এক্স। কথা বুঝছো? তাহলে দেখো আমরা কিন্তু সবগুলা জিনিস পায়ে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ওই ঘটনাটাতে মানগুলা বসানো। তাহলে ই কে মানে হচ্ছে পাইছে হচ্ছে mg এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ইপি, ইপি কি পাইছি mg এক্স, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি হবে বলতো, এখান থেকে হবে হচ্ছে mg এইচ মাইনাস mg এক্স, এখানে হবে 2 mg এক্স, ওকে। তাহলে দেখো mg এক্স আর 2 mg এক্স, তার মানে আলটিমেটলি 3 mg এক্স, তাহলে এদিকে হবে মূলত জাস্ট mg এইচ থাকবে, mg এইচ থাকবে। তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, এই জায়গাটাতে mg mg কাটা, তাহলে আলটিমেটলি এখান থেকে থাকতেছে x ইকুয়ালস টু h ডিভাইডেড বাই 3, তার মানে এখানে h এর মানটা কত দেওয়া আছে 30 মিটার, তাহলে 30 ডিভাইডেড বাই 3, তাহলে আলটিমেটলি হচ্ছে 10। তাহলে আমি জানি ইতিমধ্যে অনেকে বের করে ফেলছে এবং অনেকে বিরক্ত হচ্ছে যে ভাইয়া এত ঘোরাচ্ছেন কেন, আমরা তো জানি এটা শর্টকাট,
আমি দেখাচ্ছি তাদের জন্য যাদের একটু বেসিকের প্রবলেম আছে। তোমরা যারা ভালো পারো তারা স্কিপ করে যাও, তারা একটু টান দিয়ে দেখে যাও। ওকে, যেহেতু আমি বলছি বেসিক থেকে পড়াবো। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, আমি এখানে যদি 2 না দিই, ভালো করে একটু খেয়াল করো, এখানে যদি আমি 2 না দিয়ে যদি আমি বলি এখানে মানটা হচ্ছে n, তাহলে প্রত্যেকটা জায়গায় যদি n বসাই, তাহলে আমাদের যেই শর্টকাটটা আসবে সেটা হলো যে x ইকুয়ালস টু হবে মূলত h ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট n প্লাস 1। বুঝছো? তাহলে একটু সবাই এটা একটু টুকে রাখো, যেটা হচ্ছে আমাদের শর্টকাট। এটা কি আমাদের শর্টকাট। তাহলে জাস্ট এই যে n বলছে কি দ্বিগুণ, এটা ইকে ইকুয়ালস টু যখন সামথিং গুণ ইনটু ইপি হয়, উল্টা চিন্তা করিও না কিন্তু। ইকে ইকুয়ালস টু সামথিং গুণ ইনটু ইপি, সেই ক্ষেত্রে n এর মানটা হবে এখানে n এর যত গুণ হবে, দ্বিগুণ বলছে যদি 2 বসাও তাহলে কি হবে দেখো তো, এখানে h এর মান হচ্ছে 30, n এর মান 2 প্লাস 1, তাহলে আলটিমেটলি দেখো 30 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 10। বুঝা গেছে? বুঝা গেছে? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নেক্সট দেখো, এটা ইঞ্জিনিয়ারিং গুচ্ছে 20-21 আসছিল, খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়াল একটা প্রবলেম যেটা সাস্টের সাথে সিমিলার। সো এই ধরনের প্রবলেম তুমি সাস্টে পেতে পারো সামনের পরীক্ষা যেটা দিবা। তো ভালো করে খেয়াল করো, একটি পেরেক একটি অনুভূমিক কাঠের উপর খাড়াভাবে রাখা আছে। 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা 4 মিটার পার সেকেন্ড বেগে পেরেকটিকে নিচের দিকে আঘাত করা হলো। পেরেকটি যদি কাঠের মধ্যে 0.015 মিটার প্রবেশ করে তবে কাঠের গড় প্রতিবন্ধক বল বের করো। তো দেখো সিনারিওটা একটু তোমাকে কল্পনা করে নিতে হবে। এই হচ্ছে সিনারিওটা, কাঠের মধ্যে একটা পেরেক রেখে তুমি যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে, একটা ফোর্স ক্রিয়েট করবা, তখন সামথিং মিটার এটা ডেবে যাবে। তো এটা আমরা যদি একটু ডিফাইন করি, খেয়াল করো, এই সামথিং মিটার ডেবে গেছে যে এটাকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 0.015 মিটার, যেটা দেওয়া আছে গিভেন ডাটাতে। ওকে, সো এই যে তুমি একটা ফোর্স এখানে ক্রিয়েট করতেছো না, এই ফোর্সের কারণে মূলত এই যে পেরেকটা আছে নিচের দিকে কি হবে, ডেবে যাবে। ওকে, তো এই যে কাঠটা আছে, কাঠটা তো আর স্মুথ কিছু না, কাঠের মধ্যে যে প্রতিবন্ধক বাধা আছে, অর্থাৎ কাঠের মধ্যে যে পার্টিকেল গুলো আছে ওগুলা ডেফিনেটলি এই ফোর্সটার বিপরীতে একটা ফোর্স কাজ করবে, তাই না? তুমি যেদিকে পেরেকটাকে তুমি ফোর্স দিবা তার বিপরীত দিকে একটা ফোর্স তুমি অবশ্যই পাবা, তা না হলে তো অটোমেটিক্যালি ঢুকে যাইতো, তাই না? একটা বাধা আছে দেখি তো এটাকে একটা ফোর্স ক্রিয়েট করে দিতে হয়েছে। কনসেপ্টটা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো এই যে তোমার কাঠ আছে, কাঠের মধ্যে পেরেকটা ঢোকানোর ফলে এখানে একটা কি হচ্ছে, কাজ হচ্ছে না, একটা কাজ হচ্ছে এখানে। সো এই কাঠের যে কৃত কাজটুকু, বুঝছো, পেরেকটা ঢোকানোর পরে এই কৃত কাজ ইকুয়ালস টু হবে মূলত এই যে তুমি উপরে যে কাহিনীগুলো ঘটাইতেছো, এগুলো অবশ্যই যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি না, সামথিং বেগে মারতেছো, তারপর একটা বিভব শক্তি এখানে উদ্ভব হচ্ছে, ডেফিনেটলি এটা কি হবে, যান্ত্রিক শক্তির সমান হবে, যান্ত্রিক শক্তির কি হবে, সমান হবে। শক্তি বা যান্ত্রিক কাজ বলা যায়, ঠিক আছে, যান্ত্রিক কাজের সমান হবে। বোঝা গেছে? তো এখান থেকে একটু খেয়াল করো তো, এই যে তোমার কাঠটা আছে, কাঠের বিপরীত দিকে কি হবে, একটা ফোর্স অনুভূত হবে না? বিপরীত দিকে তুমি যেই দিকে ফোর্স দিচ্ছ এটাকে আমরা বলতে পারি হচ্ছে এফ। ওকে, আর তার যে সরণটুকু এটা হচ্ছে এক্স। তাহলে কৃত কাজ এখানে কি হবে, কৃত কাজ এখানে কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ ডট এক্স। ওকে, আচ্ছা, একটু যদি বুঝে থাকো একটু খেয়াল করো এখানে যান্ত্রিক কাজ এখানে কি কি আছে, বা যান্ত্রিক শক্তি এখানে কি কি আছে। তুমি একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতেছো সামথিং বেগে, একটা বেগে তুমি তাকে আঘাত করতেছো, দ্যাট মিনস এখানে কি ধরনের শক্তির উদ্ভব হবে, একটা হচ্ছে ইকে। বোঝা গেছে? আর এই যে তুমি পেরেকটা যে তুমি হচ্ছে সামথিং মিটার হচ্ছে প্রবেশ করতেছে, তাই না? এই সামথিং মিটার প্রবেশ করার কারণে তার মধ্যে একটা কি হচ্ছে, একটা উচ্চতার একটা ব্যাপার সেপার চলে আসতেছে না, যে ভূমি থেকে সামথিং উচ্চতায় আছে, সামথিং মিটার এখানে প্রবেশ হচ্ছে, তার মানে এখানে ডেফিনেটলি আরেকটা তোমার কি শক্তির উদ্ভব হবে, সেটা হলো ইপি, অর্থাৎ বিভব শক্তি। বোঝা গেছে? তাহলে এটা হবে মূলত এই যে যান্ত্রিক শক্তি, এটা ইকুয়ালস টু হবে ইকে প্লাস ইপি। একটু বোঝা গেছে কিনা আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও, একটু বোঝা গেছে কিনা একটু কমেন্ট করে জানাও। একটু বোঝা গেলে তোমার বাকি কাজ কিন্তু ইজি। খেয়াল করো, এটা একটা কাঠ, কাঠের মধ্যে তুমি একটা পেরেককে ঢোকানোর ফলে এখানের মধ্যে দুই ধরনের শক্তির উদ্ভব হচ্ছে, যান্ত্রিক শক্তির। একটা হচ্ছে বেগের কারণে তার ইকে, আর সামথিং মিটার ডেবে যাওয়ার কারণে তার মধ্যে ইপি শক্তি বা পোটেনশিয়াল এনার্জির হচ্ছে উদ্ভব হচ্ছে। আবার কাঠের প্রতিবন্ধক বল আছে একটা, যেটা কিনা এই দুই যান্ত্রিক শক্তির সমান হবে। তো কৃতকাজটা হচ্ছে এফ এক্স, আর এটা হচ্ছে ইকে প্লাস ইপি। ওকে, তাহলে এখান থেকে আমাদেরকে মূলত কি বলছে, যে এই প্রতিবন্ধক বলটা বের করতে বলছে, দ্যাট মিনস আমাদেরকে সিম্পলি এই এফ টুকুকে বের করতে বলতেছে। তাহলে আমরা যদি এখান থেকে লেখার চেষ্টা করি, এফ ইকুয়ালস টু হবে মূলত, দেখো খেয়াল করো, ইকে, ইকে মানে হচ্ছে কি হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার প্লাস ইপি মানে হচ্ছে লিখতে পারি সিম্পলি এমজি, কি হবে, এইচ না এক্স হবে, ডেফিনেটলি এক্স হবে। এই এক্স এর কারণেই তো তার অ্যাকচুয়ালি সামথিং মিটার ডেবে যাওয়ার কারণেই তো তার মধ্যে ইপি উদ্ভব হচ্ছে।
আর নিচে হচ্ছে আবার এক্স। বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের সূত্র। কেউ যদি এটাও না বুঝে মুখস্থ করে নাও এই সূত্রটুকু, জাস্ট এটা যদি একটু মুখস্থ করে নিতে পারো তাহলে তোমার বাকি কাজ কিন্তু তোমার জন্য ইজি। বুঝছো? এটা মুখস্থ করে নিলেই হবে পেরেক আর ওই হাতুড়ি সংক্রান্ত প্রবলেমের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আমরা যদি এখন মানটুকু একটু বসানোর চেষ্টা করি, তাহলে একটু বসায় দেখি কি কি আসে। খেয়াল করো, হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম, এম এর মান কত দেওয়া আছে 1 কেজি, বি স্কোয়ার, বি এর মান কত 4 স্কোয়ার, ওকে, প্লাস এম জি এক্স, তাহলে এম জি এক্স এখানে কি আবার 1 কেজি, জি জি এর মান কি আলাদা করে দেওয়া আছে? নাই, তার মান 9.8। বুঝছো? ফার্স্টে কিন্তু জি এর মান 10 দিয়ে দেয় প্রায় সময়, সো এটা ভালো করে খেয়াল করতে হবে, আনসার কিন্তু ভুল আসবে। আনসার কিন্তু ওরা 9.8 এরটাও দিয়ে দেয়, আবার তারা যেটা গিভেন যেটা দিয়ে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ওটাও দিয়ে দেয়। সো ভেরি কেয়ারফুল। আর এখানে হচ্ছে এইচ, এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স 0.015, ওকে, ডিভাইডেড বাই আবার 0.015 মিটার। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তো সবাই ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। আচ্ছা, ওকে, এখানে কি কি আছে খেয়াল করো, 0.5 ইন্টু 4 স্কোয়ার প্লাস এমজি স্কোয়ার মানে এমজি এক্স 9.8 ইন্টু 0.015 ডিভাইডেড বাই 0.015। আনসারটা চলে আসে কততে? এসডিতে ক্লিক করো, 543.13। 543.13 কি? 0.13 নিউটন। তাহলে এটা দেখো কিসের সাথে মিলে যাচ্ছে, 543.13, একদম এক্সাক্ট মানটাই দেওয়া আছে। সো এখানে আসলে পেরার কিছু নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। বোঝা গেছে? আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, কারণ তুমি যদি বেসিকটা না বুঝো তাহলে পরবর্তী কোনো ম্যাথ পারবা না। শুধু প্রবলেম সলভিং পারলেই হবে না, যাতে সেম প্রবলেম যদি একটু ঘুরায় টুরায় দে তাহলে যাতে তুমি করতে পারো। ওকে, যেমন এখানে দুইটা যান্ত্রিক শক্তির উদ্ভব হচ্ছে, এটা যদি না জেনে থাকো তাহলে তুমি মুখস্থ করলে পরবর্তীতে যখন অন্য একটা প্রবলেম আসবে যেখানে তোমার পেরেক থাকবে না, অন্য কিছু একটা দিয়ে দিবে, তখন তুমি চিন্তা করবা যে এখানে ইকে আর ইপিটা কোথা থেকে আনা যায়। বুঝা গেছে? নেক্সট দেখো, এটা হচ্ছে গুচ্ছ 20-21 আসছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। 100 মিটার গভীরে কুয়া থেকে একটি পাম্প ঘন্টায় এত কেজি পানি উত্তোলন করতে পারে। পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। দেওয়া আছে পাম্পটির কর্মদক্ষতা। এই যে কর্মদক্ষতা দেওয়া থাকলে আসলে পাম্পটির ক্ষমতা নির্ণয় করার যে বিষয়টুকু এটা অনেকেই গুলাইয়া যায়, অনেকেই বুঝে না। সো একটু খেয়াল করো, কর্মদক্ষতার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ইটা ইকুয়ালস টু এই যে কার্যকরী যে ক্ষমতাটুকু, আর নিচে যেটা হচ্ছে তোমার যেটা দেওয়া থাকবে গিভেন ডাটা যেটা দেওয়া আছে। বুঝছো? আমি জাস্ট লিখে দিই, এটা হচ্ছে গিভেন, গিভেন যে পাওয়ারটা দেওয়া আছে, আর এটা হচ্ছে কার্যকরী ক্ষমতা যেটা তোমাকে বের করতে হবে। আমাদেরকে বলছে কি পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। বুঝা গেছে? তো পাম্পটির ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়? তাহলে এখানেই দেখো পি ড্যাশ বাই পি গিভেন, তাহলে আমাদেরকে পি গিভেন তো দেওয়া নাই, আমাদেরকে পি গিভেনটাই বের করতে বলতেছে। কর্মদক্ষতা দেওয়া আছে, তাহলে পি গিভেন হবে পি ড্যাশ ডিভাইডেড বাই ইটা। দ্যাট মিনস এখানে কি হবে বলো তো, পি ড্যাশ ডিভাইডেড বাই ইটা মানে কত? 72% মানে হচ্ছে 0.72, 0.72। বুঝা গেছে? এখন জাস্ট মানটুকু বসাও। তাহলে আমরা যদি একটু মানটা বসানোর চেষ্টা করি, খেয়াল করো, পি ড্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এম জি এইচ ডিভাইডেড বাই কি টি। ঠিক আছে? কতটুকু হারে তার কাজ হচ্ছে এটাই তার ক্ষমতা, জাস্ট টাইম দিয়ে ভাগ করে দিলেই ক্ষমতা বের হয়ে যায়, ডিভাইডেড বাই 0.72। ওকে, তাহলে এখন দেখো আমাদের সবকিছু কিন্তু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে না? এখানে একটু খেয়াল করো, এম জি এইচ, এম মানে হচ্ছে কত 7000 কেজি, ইন্টু জি হচ্ছে 9.8, আলাদা করে জির মান দেওয়া নাই, আর এইচটা হচ্ছে কত 100। ওকে, ডিভাইডেড বাই 3600, 1 ঘন্টা বলা আছে তাই না? এই যে ঘন্টায় বলছে, তাহলে এটাকে সেকেন্ডে নিতে হবে, এসআই একক, ডিভাইডেড বাই 0.72। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি, সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা অবশ্যই অবশ্যই, জাস্ট চেহারা নিয়ে বসলে হবে না। ইন্টু 9.81 ইন্টু 100 ডিভাইডেড বাই 3600, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি 0.72। আনসার চলে আসে অ্যাকচুয়ালি 2649, 2649 পয়েন্ট সামথিং। তাহলে 2649 পয়েন্ট সামথিং হচ্ছে এ নাম্বার আনসার। বুঝা গেছে প্রবলেমটা? যদি এটা বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথটা দেখার চেষ্টা করো। অনেকেই প্রবলেমটা এই জায়গায় কোন জায়গায় বাধায় দেখো, এখানে পি ড্যাশ আর পি গিভেন এই জিনিসটা বুঝতেছে না, তাই না? পি গিভেন মানে অ্যাকচুয়ালি যেটা তোমাকে অ্যাকচুয়াল যে পাম্পের যে ক্ষমতাটুকু ওইটা, তো তোমাকে বলছি কি পাম্পটির ক্ষমতা নির্ণয় করো অ্যাকচুয়াল যেটা। ওকে, আর পি ড্যাশ যেটা এটা হচ্ছে কি যেটা তাদের এখানে যে কাজটুকু করতেছে, যেমন 1 ঘন্টায় এত কেজি তুলতেছে, তাহলে তার পাওয়ারটুকু কত, এটা হচ্ছে তার কার্যকরী কর্মদক্ষতা বা কার্যকরী তার ক্ষমতা। বুঝা গেছে?
নেক্সট খেয়াল করো, এটাও কিন্তু গুচ্ছের 20-21-এ আসা একটা খুবই কনসেপচুয়াল প্রবলেম, সাস্টে আসার মতো প্রবলেম। সো খেয়াল করো, আহনাফ 250 গ্রাম ভরের 0 ডিগ্রি তাপমাত্রার একটি বরফ খণ্ড একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। মাটিতে পড়ার পর শক্তির সংরক্ষণশীলতার নীতির কারণে উৎপাদিত তাপের জন্য বরফ খণ্ডটি 10% গলে গেল। আহনাফ কত উচ্চতা থেকে বরফ খণ্ডটি ফেলেছিল? এটা ভিজুয়ালাইজ করে বের করতে হবে, এবং এটা চমৎকার একটা প্রবলেম। থার্মোডাইনামিক্স এবং কাজ ক্ষমতা শক্তির সাথে রিলেশন করে কম্বাইন্ডলি আসলে কিছু কোয়েশ্চেন চলে আসে, তো সেগুলো অবশ্যই তোমাকে বুঝতে হবে। তো একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আইস, সামথিং একটা উচ্চতায় কিন্তু আছে আইসটা। তো এই আইস এখান থেকে নিচে পড়ার ফলে যা হয়েছে সেটা হলো 10% তার বরফটা গলে গেছে, বুঝা গেছে? তো দেখো, সামথিং উচ্চতা থাকা মানে হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একটাই এনার্জি স্টোর আছে, হুইচ ইজ পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, যেটাকে বলে এমজিএইচ। সামথিং উচ্চতায় কোনো কিছু থাকা মানে তার মধ্যে একটা এনার্জি স্টোর থাকে, সেটা হলো এমজিএইচ। এখন আমাকে বলো, এইটা নিচে পড়ার ফলে 10% বরফ গলে গেছে, বুঝছো? তাহলে এই যে এনার্জিটুকু আছে, এই এনার্জিটুকুটাই হচ্ছে এখানে কনভার্ট হয়েছে 10% গলার ক্ষেত্রে। বুঝো নাই? একটা বরফ গলার ক্ষেত্রে ডেফিনেটলি তার কিছু কাজ এখানে কি হয়, ব্যয় হয়। সে তো নিজে থেকে বরফ গলে যায় না, তার মধ্যে কিছু কাজ হয় দেখেই তো বরফটা গলে। এই কাজটার উৎস হচ্ছে এমজিএইচ। তার মানে এই যে শক্তিটুকু আর এই বরফ গলার ক্ষেত্রে যে কাজটুকু হয়েছে এটা সমান হবে, সমান হবে। এই দুই কাজ কিন্তু সমান হবে, বুঝা গেছে? তাহলে আমাকে একটু বলো তো, বরফ গলার ক্ষেত্রে তার কাজটুকু হচ্ছে এম ইন্টু এল এফ। এখানে এল এফটা কি? অবশ্যই এল এফটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। তোমাকে এই মানগুলো মুখস্থ রাখতে হবে, গিভেন নাও দেওয়া থাকতে পারে। সো একটু যদি আমি তোমাকে মনে করে দিই, সেটা হলো এল এফ এর মান হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এটা হচ্ছে আমাদের বরফ গলনের সুপ্ত তাপ, বুঝছো? তোমরা অবশ্যই থার্মোডাইনামিক্সে আপেক্ষিক তাপের ফর্মুলাগুলো যখন দেখবা মান মুখস্থ করে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো এখন এই যে সিনারিওটা, এখান থেকে আমরা বলতে পারি কি, এই যে তার এমজিএইচ টুকু, এইটুকু হচ্ছে তোমার তার বরফ গলনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজে দিছে। দ্যাট মিনস এই এমজিএইচ হচ্ছে এই বরফ গলনের মানের সমান হবে, এনার্জির মানের সমান হবে, বুঝা গেছে? তার মানে হচ্ছে ইপি ইকুয়ালস টু কি হবে, ডাব্লিউ। তার মানে এমজিএইচ ইকুয়ালস টু এখানে কি হবে, ডাব্লিউ হচ্ছে এম এল এফ। তাহলে এখানে এল এফটা আমি দিলাম, বাট এমটা কি হবে, এই এমটা কি এই বরফের এম হবে নাকি যত পার্সেন্ট গলছে, গলার যতটুকু গলছে ততটুকু হবে? এই যে এই শক্তিটুকু ব্যয় হয়েছে 10% গলার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমার 10% ভরটুকু হবে। তাহলে শুরুতে যদি তার ভর এম হয়, তাহলে পরবর্তী হচ্ছে এম এর 10% গলছে, 10%, দ্যাট মিনস হচ্ছে এম ডিভাইডেড বাই 10। 10% মানে হচ্ছে এম ডিভাইড বাই 10, বুঝছো? 10%, বুঝা গেছে? তো এখন আমরা এই যে তার 10 ভাগ মানে তার ভরের 10% এখানে কি গলে গেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে এম ডিভাইডেড বাই কত, 10, বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস বলতে পারি, এই এম কাটা, তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু হবে, দেখো এই এইচ ইকুয়ালস টু হবে, এই এইচটা তো মূলত দেখো বরফ গলনের পরে তার কি উচ্চতা, তাহলে এই এইচটুকু বের করতে বলতেছে। তাহলে এইচ ইকুয়ালস টু হবে এল এফ ডিভাইডেড বাই 10 ইন্টু কত, জি। তাহলে এখান থেকে মানটুকু যদি আমি একটু বসাই, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 9.81। এটা যদি আমরা একটু ক্যালকুলেটারে বসাই, দেখো তো কত আসে মানটা, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 9.81। ওকে, তাহলে মানটা চলে আসছে সিম্পলি, দেখো, আচ্ছা এখানে মানটা ভুল বসাই দিছি, 9.81। তাহলে আনসারটা চলে আসে সিম্পলি 3425, 3425 পয়েন্ট সামথিং। তাহলে 3425, তার মানে এটা হচ্ছে একদম এই মানের আশেপাশে মানটা। ওকে, তাহলে আনসার হবে এটা 3425, তার মানে এই যে 3428 এর কাছাকাছি মানটুকু, তাহলে অবশ্যই আনসার হবে এটা। বুঝা গেছে? বুঝতে পারছো প্রবলেমটা? যদি বুঝে থাকো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। নেক্সট দেখো, এটা গুচ্ছের ইঞ্জিনিয়ারিং গুচ্ছের 20-21-এ আসা একটা প্রবলেম। কুয়ার সাথে একটা পাম্পের যেই কর্মদক্ষতা রিলেটেড প্রবলেমগুলো, এগুলোতে কনফিউশন থাকে তোমাদের ম্যাক্সিমামের। তো আশা করি এই প্রবলেমটা দেখার পরে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের। আচ্ছা, তো বলছে কি যে 30 মিটার উপরে পানি তোলার জন্য এত কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়েছে। পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 90%। প্রতি মিনিটে কত লিটার পানি তোলা হবে? বুঝা গেছে? তাহলে আমরা কর্মদক্ষতার যেই টপিকটুকু, এটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে আগে। ভালো করে খেয়াল করো, কর্মদক্ষতা হচ্ছে জাস্ট মুখস্থ করবা, আমি যেটা দেখাবো তাহলে আর ভুল হবে না। পি ড্যাশ কার্যকরী যে ক্ষমতা
আর নিচে হচ্ছে পি গিভেন গিভেন, বুঝছো? এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে যা দেওয়া আছে সেখান থেকে। আর পি গিভেন মানে হচ্ছে যতটুকু দেওয়া থাকবে, এই যে 5 কিলোওয়াট এটা দেওয়া আছে, তাহলে এটার মান হচ্ছে গিভেনের মানটুকু। বুঝা গেছে? তো আমাদের কর্মদক্ষতা 90% হইলে বলছে যে কত লিটার পানি তোলা হবে। বুঝা গেছে? তাহলে কত লিটার পানি তোলার ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের যেটা গিভেন যেটা দেওয়া আছে এটাকে আমরা এক সাইডে রেখে পি ড্যাশটা তার যেই কার্যকরী ক্ষমতা সেটা থেকে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কার্যকরী ক্ষমতা হচ্ছে পি ড্যাশ ইকুয়ালস টু ইটা ইন্টু পি গিভেন, পি গিভেন। বুঝা গেছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা মানগুলো একটু বসাই। 90% মানে হচ্ছে 0.9 ইন্টু গিভেন মানে হচ্ছে কত দেওয়া আছে 5 কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার কিউব ওয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্যকরী যেই তোমার ক্ষমতাটুকু। তাহলে পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের এখান থেকে ভেরি সিম্পল, একটু খেয়াল করো। তো আমরা জানি কি পি ড্যাশ ইকুয়ালস টু মূলত mgh ডিভাইডেড বাই টি, তাই না? টাইমের সাথে তার কতটুকু আসলে কাজ হচ্ছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখান থেকে আমাদেরকে এম বাইর করতে বলছে, তাহলে এম ইকুয়ালস টু হবে সিম্পলি পি ড্যাশ টি ডিভাইডেড বাই জিএইচ। ওকে, তাহলে মানগুলো একটু বসাও এখানে। পি ড্যাশটা আমরা একটু আগে পাইছি কত 0.9 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউ। ওকে, টাইম বলছে প্রতি মিনিটে, দ্যাট মিনস 60 সেকেন্ড। ওকে, ডিভাইডেড বাই 9.81 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে এখানে 30 মিটার, 30 মিটার। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর নিয়ে বসো সবাই, বুঝছো? ক্যালকুলেশন করো সবাই আমার সাথে সাথে। তাহলে 0.9 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 60 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 30, তাহলে আনসার হচ্ছে কিসে 918, 918 পয়েন্ট সামথিং। তাহলে এটার কাছাকাছি মান কোনটা দেখো 918 লিটার। এটা কিসে বের হয়েছে বলো তো? এটা কেজিতে বের হয়েছে। তাহলে এটাকে আমরা আসলে লিটার বলে দিতে পারি, এই মানটুকুকে আমরা লিটার বলে দিতে পারি, যদিও অ্যাপ্রক্সিমেটলি সেম না, বাট আমরা এই ক্ষেত্রে লিটার ধরে নিতে পারি এটা। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? আনসার হবে 918 লিটার। বুঝা গেছে? বুঝা গেছে? নেক্সট খেয়াল করো, এটা বুয়েটের 11-12তে আসছে, খুবই কনসেপচুয়াল প্রবলেম। 80 মিটার উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে যে উচ্চতায় উঠলো সেই উচ্চতাটুকু বাড়ি করতে বলতেছে। তো দেখো, একটা বল তোমার এখান থেকে নিচে পড়তেছে সামথিং উচ্চতা থেকে, এবং পড়ার পরে সেটা তো পিং পল একটা বল, তাই না? বাউন্স খেয়ে এসে সামথিং উচ্চতায় উঠতেছে, তাহলে সামথিং উচ্চতাটুকু ধরে নিলাম এইচ ড্যাশ। এই এইচ ড্যাশটুকু আমাদেরকে বের করতে বলতেছে। শর্ত কি? যে এটা পড়ার পরে 20% হ্রাস পাইছে তার যে এনার্জিটুকু। তো একটু বলো তো, সামথিং উচ্চতা যেটা থাকে সেখানে অবশ্যই একটা এনার্জি তোমার এখানে স্টোর হয়, সেটা হলো পোটেনশিয়াল এনার্জি mgh। এটা ছাড়া কি আর কোনো এখানে স্টোর আছে এনার্জি? ডেফিনেটলি না। সামথিং উচ্চতায় মানেই হচ্ছে mgh, মাথায় রাখবা। ওকে, তাহলে এই যে দেখো এই যে mgh যেটা আছে, এই mgh এর কি হয়েছে 20% হচ্ছে প্রতিঘাতে হ্রাস পাইছে, তার মানে অ্যাকচুয়ালি mgh ইন্টু মাইনাস 100 মাইনাস কত হবে 20, তার মানে আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হলো 80% mgh। বুঝা গেছে? তার মানে 80% mgh তার বাকি আছে নিচে বাউন্স খাওয়ার পরে। তাহলে এখানে মূলত থাকতেছে 0.8 mgh। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো, এই যে এইচ ড্যাশ, এই এইচ ড্যাশ উচ্চতা তার যেই এনার্জিটুকু এটা কি হবে ইপি ড্যাশ ইকুয়ালস টু হবে mgh ড্যাশ। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এই এনার্জিটুকু কি হয়েছে দেখো, এনার্জিটুকু তোমার কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে বাউন্স খেয়ে উপরে উঠতেছে। তাহলে এইটাই কনভার্ট হচ্ছে এইখানে, এই এমজিএইচ টুকু থেকে সে নিচে পড়তেছে শক্তি থেকে, তারপর সে এইচ ড্যাশ উচ্চতায় উঠতেছে। তাহলে তার যে মুড যেই তোমার এনার্জিটুকু সেটা কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না। তাহলে অবশ্যই এই এমজিএইচ এই এমজিএইচ এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা এখন বলতে পারি যেটা আমাদের থাকতেছে বাউন্স খাওয়ার পরে, আমাদের হ্রাস পাওয়ার পরে যেটা থাকতেছে সেটা ইকুয়ালস টু কি হবে, হবে অ্যাকচুয়ালি এখানে 0.8 mgh ইকুয়ালস টু হবে এই যে তোমার সামথিং উচ্চতায় ওঠার পরে যে এনার্জিটুকু হচ্ছে ওইটাই, তাহলে mgh ড্যাশ। বুঝছো? ভালো করে খেয়াল করো, এই mgh এটা ডেফিনেটলি এই সামথিং উচ্চতা যে mgh হবে সেই এনার্জিটুকু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ইকুয়াল থাকবে। তাহলে এখান থেকে mg বাদ, তাহলে h ড্যাশ ইকুয়ালস টু হবে 0.8 ইন্টু h, দ্যাট মিনস 0.8 ইন্টু 80 মানে হচ্ছে 64 মিটার, 64 মিটার। আনসার হচ্ছে 64 মিটার। বোঝা গেছে? সিম্পল জিনিস কিন্তু পরীক্ষা হলে সিলি মিস্টেক হয়ে যায় এবং বেশিরভাগই তোমরা এগুলো পারো না। বাসায় মনে হয় পারবো, কিন্তু পরীক্ষা হলে যায় আসলে মিলিয়ে দিয়ে আসতে পারো না। নেক্সট দেখো, কুয়েটে 16-17তে আসছিল প্রবলেমটা, ভালো করে খেয়াল করো।
কত 20,000 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে এত এইচপি, কর্মদক্ষতা দেওয়া আছে 80%, গাড়িটিকে স্থির অবস্থা থেকে এত বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে, আমাদেরকে টি বের করতে বলতেছে। তাহলে এখন দেখো এই একটা গাড়ি ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে এবং কর্মদক্ষতা দেওয়া আছে 80%। তাহলে আমরা জানি কি নর্মালি বলো তো, ইটা ইকুয়ালস টু পি ড্যাশ ডিভাইডেড বাই পি গিভেন। বুঝা গেছে? তাহলে এখন দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কি পি গিভেনটা দেওয়া আছে, তাহলে পি ড্যাশটা বের করতে হবে, কার্যকর কর্মদক্ষতা, তাই তো? তাহলে ইটা ইন্টু পি গিভেন। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা কতটুকু দেওয়া আছে 80%, মানে 0.8 ইন্টু পি গিভেন কত 560 এইচপি। তাহলে 1 এইচপি মানে কত 746 দিয়ে জাস্ট গুণ করে দিবা এইচপি থেকে আমাদের জাস্ট ওয়াটে নেওয়ার জন্য। তাহলে এই মানটা যেটা আসে এটা কি আসবে পি ড্যাশ। এখন আমাদেরকে বলছে কি যে গাড়িটি স্থির অবস্থা থেকে এত বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে, একটা সামথিং বেগে আমাদের স্থির অবস্থায় আনতে তার কতটুকু কি বলছে যে অ্যাকচুয়ালি সময় লাগবে। বোঝা গেছে? তো সামথিং বেগে যাচ্ছে মানে কি, অবশ্যই তার যে কাইনেটিক যে এনার্জিটুকু আছে এটা ডেফিনেটলি তার সমান হবে। বুঝতে পারছি? একটু খেয়াল করো, পি ড্যাশ ইকুয়ালস টু এটা বের হয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো পি ড্যাশ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু হবে পি ড্যাশ ইন্টু টি। ওকে, আর গাড়ির যে এই বেগে হচ্ছে যাচ্ছে, তাই না, সামথিং বেগে মানে কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে অবশ্যই আমরা জানি কি সূত্রটুকু, অবশ্যই আমরা জানি হাফ এম বি স্কোয়ার, ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, তাহলে এই যে তোমার কাইনেটিক এনার্জিটুকু এটা এখান থেকে গেইন হবে। তার মানে দেখো এই যে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি ইকে, ডাব্লিউ ইকুয়ালস টু বলতে পারি ইকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি যে ডাব্লিউ ইকুয়ালস টু ইকে। ওকে, তাহলে ডাব্লিউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি পি ড্যাশ ইন্টু টি। ওকে, আর এখানে হচ্ছে ইকে মানে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা টি বের করতে চাই তাহলে টি ইকুয়ালস টু হবে হাফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে পি ড্যাশ। ওকে, তাহলে মানটুকু একটু যদি বসানোর চেষ্টা করি, দেখো হাফ এম এর মান কত দেওয়া আছে ভাইয়া 20,000 কেজি, 20,000 কেজি, ভি স্কোয়ার ভি এর মান কত 25 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার ডিভাইডেড বাই পি ড্যাশ মানে হচ্ছে আমরা যেটু আগে পাইছি, পি ড্যাশ কত পাইছি বলো তো, যে এই পুরো মানটুকু 0.8 ইন্টু 560 ইন্টু 746। তাহলে এটা একটু ক্যালকুলেটারে বসাও আমার সাথে সাথে সবাই, ক্যালকুলেটারে বসাও, একটু বড় মান সাবধানে বসাইতে হবে। আচ্ছা, তাহলে একটু যদি আমি এদিকে নিয়ে আসি এটাকে। আচ্ছা দেখো মানগুলো কি কি আছে, আছে হচ্ছে 0.5 ইন্টু 20,000, 1 2 3 4, ওকে, গুণ এখানে আছে হচ্ছে 25 স্কোয়ার ডিভাইডেড বাই 0.8 গুণ 560 ইন্টু 746। আর কিছু আছে সাবধানে বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে 18.70 সেকেন্ড, তার মানে 18 সেকেন্ড হবে এটার আনসার। কি হবে 18 সেকেন্ড, 18 সেকেন্ড। তাহলে আনসার কি হবে বলো তো, সিম্পলি 18 সেকেন্ড। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া পুরো প্রবলেমটুকু? অর্থাৎ এই জায়গাটাতে গিভেন আর হচ্ছে কার্যকরী যে ক্ষমতাটুকু এটা অবশ্যই একটু বোঝার বিষয় আছে, বাকি সব কিন্তু ইজি এখানে। ওকে, নেক্সট। আচ্ছা দেখো এটা কুয়েটে 12 আসছে, তোমরা নিজেরা করো পজ করে, না পারলে আমার সলিউশনটা দেখে নিও। কি বলছে, পৃথিবী পৃষ্ঠের 20 মিটার নিচ থেকে মোটর পাম্পের সাহায্যে পানি টেনে উঠানো হয়, প্রতি মিনিটে 600 কেজি পানি নির্গত হয়, যদি পানির বাইরে আসার বেগ এত হয় পাম্পের মোট ক্ষমতা কতটুকু। তাহলে দেখো এটা কি বলছে, দেখো 20 মিটার নিচে থেকে পাম্পের সাহায্যে পানি তুলতেছে, মানে নিচ থেকে, যেখানে কিনা প্রতি মিনিটে এত পানি নির্গত হয়, প্রতি মিনিটে এতটুকু পানি নির্গত হচ্ছে। তো বলছে কি যে বাইরে আসার বেগ, পানি যে বাইরে আসার বেগ এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে পাম্পের মোট ক্ষমতা কত, বুঝছো? তাহলে একটু খেয়াল করো, আমরা এখান থেকে একটা সূত্র একটু লিখে দিই তোমাকে, যে পি ডট টি ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, যান্ত্রিক যে তোমার ক্ষমতা বা যান্ত্রিক যে শক্তিটুকু এটা কৃত কাজের সমান বলছিলাম, মনে আছে? তাহলে হাফ এম বি স্কোয়ার প্লাস এমজিএইচ। এখন একটু আমাকে বলো, তোমাকে একটু দেখাই আমি, এই যে এমজিএইচটা আছে, এই এমজিএইচটা আসলে কিসের, এই যে সামথিং উচ্চতা থেকে হচ্ছে নিচের উচ্চতা থেকেই তো পানি উঠতেছে, তাই না? মনে করো যে পানি এখানে আছে, তোমাকে একটু জাস্ট দেখাই, এই যে এখানে মনে করো যে পানি আছে, তাহলে পানি ধরো এটা হচ্ছে তোমার ভূমির নিচে পানি আছে, তো অবশ্যই পানি হচ্ছে সামথিং উচ্চতা থেকে উঠবে,
এই উচ্চতা ওঠার ক্ষেত্রে তার বিভব শক্তি এখানে অবশ্যই মজুদ আছে না, যেটাকে আমরা বলতেছি mgh। ওকে, আর এই হাফ এম বি স্কোয়ার, একটা পাইপ থেকে যখন পানি বের হয় একটা ফ্লোতে, এই বেগটা হচ্ছে ভি বেগে বের হয়, তার মানে অবশ্যই এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, সেক্ষেত্রে হাফ এম বি স্কোয়ার। আর পি ডট টি এটা হচ্ছে আমাদের কৃত কাজ। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমরা পুরাটুকু করে ফেলি, একটু খেয়াল করো, আমাদেরকে বলছে মোট ক্ষমতা কত, পাম্পের মোট ক্ষমতা কত, তাহলে এখান থেকে আমাদেরকে এই পিটা বের করতে বলতেছে। তাহলে এখান থেকে হবে অ্যাকচুয়ালি হাফ অফ এমবি স্কোয়ার প্লাস mgh। দেখো কিছুই যদি মনে না থাকে এটা মাথায় রাখিও যে কৃত কাজ ইকুয়ালস টু মোট যান্ত্রিক শক্তির যেই পরিবর্তন। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে কি, তার সামথিং উচ্চতা যেটা তার বিভব শক্তি, প্লাস সামথিং বেগে বের হচ্ছে, এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি, দুইটার যোগফল তার হচ্ছে কৃত কাজের সমান হবে। কৃত কাজ হচ্ছে তার যে ওয়াটটুকু আছে এটার সাথে তার টাইমের যে গুণটা। তাহলে এখান থেকে হবে জাস্ট টি নিচে। তাহলে আমরা যদি একটু মানগুলো একটু বসানোর চেষ্টা করি, দেখো হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর মান কত অ্যাকচুয়ালি এখানে 600 কেজি, হাফ এম বি স্কোয়ার, বি মানে হচ্ছে কত বেগ 5 স্কোয়ার, প্লাস এম 600 কেজি 9.81 ইন্টু জি এইচ, এইচ মানে কতটুকু তারা বলে দিছিল ভাইয়া 20 মিটার, ডিভাইডেড বাই টি, কি বলছে আমাদেরকে সময়টুকু প্রতি মিনিটে, তার মানে হচ্ছে প্রতি মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটরে বসাও আমার সাথে সাথে। ক্যালকুলেটর নিয়ে বসছো নাকি, নাকি চেহারা নিয়ে বসছো আমার সামনে? অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবা, ক্যালকুলেটর দিয়ে আমার সাথে সাথে করলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। বোঝা গেছে? পড়ে পড়বো করলে লাভ নাই। প্লাস 600 ইন্টু 9.81 mg ইন্টু এইচ 20 ডিভাইডেড বাই কত 60। তাহলে এসডিতে ক্লিক করবা 2087, 2087। তাহলে 2087 এটাকে আমাদেরকে কিলোওয়াটে নিতে হবে নাকি, আমাদের কিলোওয়াটে নিতে হবে। তাহলে কিলোওয়াটে হচ্ছে, আচ্ছা এই যে দাঁড়াও দেখি বোঝা যাচ্ছে, তাও তোমরা একটু নিজেরা আর একটু বেশি শিওর হওয়ার জন্য করে দিবা। 2.087, 2.087 বা 2.085, এই যে কাছাকাছি মানটা একদম চলে আসছে, একদম চলে আসছে কিলোওয়াট। তাহলে আনসার হচ্ছে কিলোওয়াট, কত 2.085 কিলোওয়াট। বোঝা গেছে? প্রবলেমটা বোঝা গেছে? ওকে, নেক্সট দেখো, এটা হচ্ছে চুয়েটে 14-15-তে আসছিল, খুবই কনসেপচুয়াল প্রবলেম। নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে দেওয়া আছে আই এবং 2i, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত। তাহলে দেখো এখানে অনেকগুলো টার্ম আসছে, তাই না? কি কি টার্ম এখানে একটু লক্ষ্য করো তো, যে জড়তার ভ্রামক, তারপর এখান থেকে হচ্ছে তোমার ঘূর্ণন গতিশক্তি, তারপর হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। তো এই 3-4টা টার্ম যদি তুমি বা সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবা না ভাইয়া। তো আমি একটু তোমাকে রিমাইন্ডার করে দিচ্ছি। যেমন প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক তো আর জানো, দেওয়া আছে। ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ই ইকুয়ালস টু হচ্ছে মূলত হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে হচ্ছে সূত্র এল ইকুয়ালস টু আই ওমেগা। ওকে, তাহলে এইটুকু যদি তোমার জানা থাকে তাহলে আর কিছু লাগবে না, আমাদের বাকি কাজ করাটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো প্রথমটা যদি চিন্তা করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে i1 হচ্ছে তোমার i, তারপর হচ্ছে i2 এর ক্ষেত্রে হচ্ছে তার প্রথমটার দ্বিগুণ 2i। ওকে, তাহলে আমরা যদি এখানে ধরি তার তার গতিশক্তি প্রথমটার e1, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে e2। বোঝা গেছে? আর কৌণিক ভরবেগের কথা যদি যদি কৌণিক বেগের কথা চিন্তা করি তাহলে ওমেগা 1, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে ওমেগা 2। এটুক হচ্ছে আমাদের এই জায়গাটাতে কাজ, আর কোনো ব্যাপারই না এখন বের করাটা। ওকে, তো দেখো প্রথম যে কথাটা বলছে যে তাদের গুণন গতিশক্তিটা সমান, তাহলে গুণন গতিশক্তি সমান মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে E1 ইকুয়ালস টু E2। বোঝা গেছে? তাহলে E1 ইকুয়ালস টু E2 মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে হাফ অফ I ওমেগা 1 স্কয়ার ইকুয়ালস টু হাফ অফ 2i হবে, তাই না? 2i ওমেগা 2 স্কয়ার, কারণ দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 2i। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বাদ দিতে পারি কাকে কাকে, হাফ হাফ আই আই। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা সিম্পলি লিখে দিতে পারি না যে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 রুট করে নিলে ওদিকে হবে, অ্যাকচুয়ালি খেয়াল করো যে রুট 2/1, রুট 2/1 জাস্ট আমি আর গুণ করে দিছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়ালস টু রুট 2, রুট 2, তাই তো? আচ্ছা, ভেরি সিম্পল। এখন আমরা যেটা করব, নেক্সট কাজটুকু করে ফেলবো। ওকে, আচ্ছা দেখো নেক্সট কাজকে এখানে আমাদেরকে বলছে যে তাদের কৌণিক ভরবেগের অনুপাত, তার মানে হচ্ছে L1 ডিভাইডেড বাই L2, এটা বের করতে বলছে। তাহলে L1 মানে তো আমরা জানি
যে আই ওমেগা ওয়ান মানে আই ওয়ান ওমেগা ওয়ান ডিভাইড বাই আই টু ওমেগা টু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আই ওয়ান মানে হচ্ছে আই টু মানে হচ্ছে প্রথমটার দ্বিগুণ ইন্টু ওমেগা ওয়ান বাই ওমেগা টু। দেখো ওমেগা ওয়ান বাই ওমেগা টু এর মান কত? রুট টু, জাস্ট রুট টু। তাহলে এখান থেকে আই বাদ থাকতেছে হচ্ছে রুট টু ডিভাইডেড বাই টু। তাহলে রুট টু ডিভাইডেড বাই টু কে লেখা যায় ওয়ান বাই রুট টু। বুঝা গেছে? কারণ টু কে আমরা লিখতে পারি দুইবার রুট টু, তাহলে উপরে রুট টু নিচে রুট টু কাটা থাকলে নিচে একটা রুট টু থাকবে। তাহলে সিম্পলি এল ওয়ান ইস টু এল টু ইকুয়ালস টু হবে ওয়ান ইস টু রুট টু। বোঝা গেছে কিনা একটু আমাকে বলো। কে বুঝো নাই মাথা ফাটাই ফেলবো একদম, গমের মধ্যে কষ্ট করে পড়াইতেছি, বুঝছো? অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ঘামে টাইমে। তাই গেস বুঝতে পারছো? ওকে, নেক্সট দেখো, এটা চুয়েটে 14 আসছিল 18 নম্বর কোয়েশ্চেন, যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তল এবি এর সর্বোচ্চ বিন্দু এ থেকে একটি বস্তু মসৃণ ভাবে গড়িয়ে 10 সেকেন্ড পরে বি বিন্দুতে আসলো, তাহলে ভূমি হতে এর উচ্চতা কত? তার মানে দেখো এটা একটা আনত তলের কথা বলছে ভাইয়া, তো আমাদেরকে একটু একে নিতে হবে। এ হচ্ছে আনত তল, তারপর এই যে ওকে এই হচ্ছে তার আনত তল। আচ্ছা, তো এখন কি বলছে বলো তো? আমাদেরকে বলছে যে যে 30 ডিগ্রি কোণে এ বি এর সর্বোচ্চ বিন্দু, তার মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এখানে, যে এখানে একটা বস্তু আছে, সর্বোচ্চ বিন্দুটা ধরে নিলাম এটা, যেখানে কিনা তারা বলতেছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা ধরে নিলাম সি। তাদের কোনটা কত ভাইয়া? 30 ডিগ্রি। ওকে, তো একটি মসৃণ তল এ বি তো গড়িয়ে 10 সেকেন্ড পরে বি বিন্দুতে আসলো, ভূমি হতে এর উচ্চতা কত? তার মানে যে ভূমি থেকে এর উচ্চতা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলতেছে এই এইচ টুকু বের করতে বলতেছে। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এবি হচ্ছে তার মেইন দূরত্বটুকু, এবি টুকু হচ্ছে তার মেইন দূরত্বটুকু। তাহলে এখানে আমরা মোটামুটি হচ্ছে একটু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার খেয়াল করতে হবে। সবাই জানি যে এই ক্ষেত্রে তার ওজন কাজ করতেছে কোন দিকে? এইদিকে, তাই না? তাহলে ওজন যদি এইদিকে কাজ করে তাহলে দুইটা উপাংশ হবে, দুইটা উপাংশ হবে, এটুকু আমাদের সবার জানা আছে। তাহলে এইদিকে একটু উপাংশ হলে এদিকে একটু উপাংশ হবে, এদিকে একটু উপাংশ হবে, তাহলে এইদিকে হবে তার কি আরেকটা উপাংশ, তাই না? তাহলে এখন আমরা জিওমেট্রিক্যালি বলতে পারি এই কোণ আর এই কোণটা সমান। বোঝা গেছে? এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 40 হলে এটাও 40, সেটা 45 হলে এটাও 45। তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা জানি কি যে এটা হবে তার অ্যাকচুয়ালি তার এমজি কি হবে? সাইন থেটা, সাইন থেটা। আর এটা হবে তার এমজি কস থেটা, কস থেটা। তাহলে এটা আমাদের কনসার্ন না অ্যাকচুয়ালি, কারণ এটা তার কি বলা যায় বিপরীতমুখী যে ফোর্সটা ওইটার কারণে অমিট হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে এমজি সাইন থেটা, শুরুতে বুঝাইছি কিন্তু, বা নিউটনিয়ান বলবিদ্যায় গেলে তোমরা বুঝতে পারবে, আমার যে ক্লাসটা অলরেডি আমি নিয়ে নিছি। সো এখন আমাদেরকে বলছে যে এর উচ্চতা কতটুকু, এই উচ্চতাটুকু বের করতে বলতেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি আগে এই এবি যেটুকু যেটুকু আছে এটুকু বের করে নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রটাতে আমি যে কোনো একটার মান যদি বের করে ফেলতে পারি তাহলে ত্রিকোণমিতি দিয়ে বের করে ফেলতে পারবো না? সে ফর এক্সাম্পল আমি যদি এবির মান জানি, এটা যদি থেটা হয়, থেটার অপোজিট লম্ব, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে সাইন থেটা ইকুয়ালস টু, বলতে পারি কি বলতো, এইচ, এইচ বাই মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস এইচ বাই এবি। বুঝা গেছে? তো আমাদেরকে যে কোনো একটা তো জানা থাকা লাগবে। তো এবিটুকু আমাদেরকে কিভাবে বের করা যায়? তাহলে একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে তার এমজি সাইন থেটা, এফ এর মান। তাহলে আমি যদি এখান থেকে দেখো খেয়াল করো, আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ, তাই না? সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে যদি একটা ফোর্স আছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে এমজি কি হবে, সরি, এমজি সাইন থেটা, পুরোটুকু মুছে গেছে, ওয়েট, সাইন থেটা ইকুয়ালস টু হবে এম এ। তাহলে এখান থেকে এম এম কাটা, তাহলে এর মানটা হচ্ছে এখানে সিম্পলি জি সাইন থেটা, জি সাইন থেটা। বুঝা গেছে? একটু কি বুঝছো? তার মানে এটা হচ্ছে আমাদের এ, মানে ত্বরণটুকু। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা ইউজ করি যে এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই যদি করি, তাহলে এখানে হচ্ছে মূলত এটুকু হচ্ছে আমাদের জিরো, আদিবেগ এটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি হাফ অফ এই যে এটা কি আসলে জি সাইন থেটা, জি সাইন থেটা ইন্টু টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার আমাদেরকে তো অ্যাকচুয়ালি উচ্চতা বের করতে বলছে, তো টাইমটা দেওয়া আছে কত সেকেন্ড? 10 সেকেন্ড, টি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এক্স এর মান দ্যাট মিনস কি এ বির মান, দ্যাট মিনস কিসের মান? এ বি এর দূরত্বটুকু এর সরণের মানটুকু। ওকে, তাহলে এখন আমরা জাস্ট এই মানটুকু এখানে বসায় দিলেও তো আমাদের বাকি মানটুকু বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু কি বলতো, এ বি ইন্টু সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এবি মানে এখানে কত পাইছে অ্যাকচুয়ালি 0.5 ইন্টু 9.81 ইন্টু সাইন কত 30 ডিগ্রি ইন্টু 100 স্কোয়ার
ওকে, এটা হচ্ছে এবির মান ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, দ্যাট মিনস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আর কি। সো আমরা যদি ক্যালকুলেটারে বসাই তাহলে এইচ এর মানটা চলে আসবে। আমার সাথে সাথে তোমরাও বসাও। দেখো এখানে কি হবে, 0.5 ইন্টু 9.81 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে মানটা কত আসে দেখো তো? জিরো আসার তো কথা না ভাইয়া, কি জিরো মনে হয় উল্টাপাল্টা কিছু বসাইছি। ওয়েট, এই যে শুরুতে জিরো বসাই ফেলছি, এটা ছিল হচ্ছে তোমার 0.5, 0.5। ওকে, কত? 122.625, 122.625 এক্স্যাক্টলি মানটা চলে আসছে 122.625। 625 মিটার, এটাই হচ্ছে আমাদের এইচ এর মান, এইচ এর মান। ওকে, নাইস, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। বোঝা গেছে কিনা, বুঝছো কিনা বলো? এটা কনসেপচুয়াল একটা প্রবলেম, বাট ইজি। সাস্টের প্রবলেমগুলা এরকমই থাকে, একটু ঘুরানো পেছানো থাকে, বাট পারা যায় যদি তুমি ঠিকঠাক মতো পড়ে থাকো ভাইয়া। দেখো এটা চুয়েটে আসছে 14-15-তে, খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। 27 ডিগ্রি তাপমাত্রায় 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি আছে। দ্যাট মিনস থার্মোডাইনামিক্সের সাথে আবারও কাজ ক্ষমতা শক্তির একটা সুন্দর কম্বিনেশন। এই ধরনের প্রবলেম কিন্তু বারবার রিপিট হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে। সাস্টে তো অবশ্যই এরকম একটা কোয়েশ্চেন তুমি যা পাবা শিওর। কেটলিটিতে 10 মিনিটের জন্য সুইচ অন করলে যদি চারপাশের তাপমাত্রা হ্রাসের হার এত হয় তবে 10 মিনিটে কেটলিটির তাপমাত্রা কত হবে? প্রবলেমটা কি বুঝছো? আবার পড়ো না বুঝে থাকলে। তো এখন দেখো, প্রথমত হচ্ছে যে তার কেটলিটি হ্রাস পাচ্ছে কতটুকু, হ্রাসের হার হচ্ছে 160 জুল পার সেকেন্ড, এটা হচ্ছে তার হ্রাসের হার। ঠিক আছে, এতটুকু ওয়াট তার হ্রাস পাচ্ছে প্রতি সেকেন্ডে। আর তার যে শুরুতে যেটা দেওয়া আছে ক্ষমতা 1 কিলো ওয়াট। তাহলে আমাকে একটু বলো তো, কার্যকরী যে ক্ষমতাটুকু পি ড্যাশ মাথায় আছে তো, বলছিলাম না যে ইটা ইকুয়ালস টু পি ড্যাশ বাই পি গিভেন। তাহলে কার্যকরী ক্ষমতা হচ্ছে পি ড্যাশ, এটা হবে মূলত ছিল তার 1000 ওয়াট, এটা থেকে তার কতটুকু হ্রাস হচ্ছে 160। কেন হ্রাস হচ্ছে ভাইয়া? কারণ এই যে 10 মিনিট ধরে কি হয়েছে, তার সুইচ অন করা হয়েছে। বুঝছো, 10 মিনিটের জন্য সুইচ অন করা হয়েছে। তাহলে 10 মিনিটে কেটলির তাপমাত্রা কত হবে? তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে তার যেই তাপমাত্রা সংক্রান্ত যেই ব্যাপারগুলো, তাপমাত্রা যে পরিবর্তন হওয়া বা তাপমাত্রার যে চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে তার আমরা কাজটুকু কিভাবে বের করি, বা তার আসলে আমরা এখান থেকে ওয়াটটুকু কিভাবে বের করি, ক্ষমতাটুকু কিভাবে বের করি, বিশেষ করে তোমার তাপমাত্রা হ্রাস অথবা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে মনে আছে? মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এমএস ডেল থেটা, এমএস ডেল থেটা। বুঝতে পারছো? তাহলে এইটুকু হচ্ছে কনভার্ট হবে কিসে? এমএস ডেল থেটাতে। বোঝা গেছে? প্রবলেম আছে কোনো? থাকার তো কথা না। তো আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এখানে চলে আসে কত অ্যাকচুয়ালি দেখো তো আমাদের 160, তার মানে হচ্ছে 840, 840 জুল পার সেকেন্ড অথবা ওয়াট। ওকে, আচ্ছা, তো এখন এই যে তোমার পিডেস যেটা আছে, এটা মূলত হচ্ছে তোমার এম জি এইচ ডিভাইডেড বাই টি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এম জি এইচ ইকুয়ালস টু পিটি, পিডেস টি। বুঝা গেছে? পিডেস টি। এখন এই যে দেখো, এই যে কাজটুকু, এটা ডেফিনেটলি কার সমান হবে? এমএস ডেল থিটার সমান হবে, কারণ এই কাজটুকুর কারণেই তো তার মধ্যে দিয়ে 10 মিনিটে কেটলির তাপমাত্রা পরিবর্তনটুকু সংঘটিত হচ্ছে। এই রিলেটেড যত প্রবলেম দেখবা ডেফিনেটলি সেটার ক্ষেত্রে তার কাজ দুইটা ইকুয়াল হবে, কারণ আমরা শক্তির সমকোণশীলতা নীতি এখানে ডেফিনেটলি অ্যাপ্লাই করব, সব ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। সো এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে পি ড্যাশ টি ইকুয়ালস টু হবে এমএস ডেল থেটা, মানে থিটা 2 মাইনাস থিটা 1। তো আমাদেরকে তো ওইটাই বলছে যে কেটলির তাপমাত্রা কত, শুরুতে কত ছিল 27 ডিগ্রি, তো আমাদেরকে থিটা 2 বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি থিটা 2 বের করার চেষ্টা করি, আলটিমেটলি হবে এখানে পি ড্যাশ টি ডিভাইডেড বাই এম এস প্লাস থিটা 1, যদি ভুল করে না থাকি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো একটু বসাই, দেখো তো কি হয়। পি ড্যাশের মান কত পাইছি? 840, 840। ওকে, আচ্ছা, তো এখান থেকে দেখো আমাদের টি এর মানটা কি আছে? 10 মিনিট, মানে হচ্ছে 10 ইন্টু 60, আমরা এসআই ওকে নিচ্ছি। দেন এম এর মান কত দেওয়া আছে? 2 লিটার, 2 লিটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 হবে, 2 কেজি চিন্তা করব আমরা। তাহলে ইন্টু এস, এস এর মান তো দেওয়া নাই, এস হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক তাপ 4200,
সরি বরফ না, মানে পানির সুপ্ত তাপ যেটা আছে সেটা হচ্ছে 4200, বরফের ক্ষেত্রে হচ্ছে 3.36 × 10⁵, তাহলে প্লাস হচ্ছে θ1 মানে হচ্ছে 27 ডিগ্রি। এটা অবশ্যই ডিগ্রিতে থাকবে, কেলভিনে নিবা না, যেহেতু তারা ডিগ্রিতে দিয়ে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি একটু ক্যালকুলেশন করি কি আসে দেখো তো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতেছি, তো কেউ যদি না বুঝার থাকে তাও আমাকে প্রশ্ন করিও পরে গ্রুপটাতে। না বুঝার কিছু নাই, এত ভেঙে ভেঙে আসলে কোথাও পড়ায় বলে আমার মনে হয় না। 4200 + 27 আলটিমেটলি হচ্ছে 138। 138 তো মানি নাই, কিছু ভুল করলাম। 840 এখান থেকে ইন্টু 10 × 60, এই যে ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। 10 × 60, এখানে ইন্টু দিতে ভুলে গেছি। আচ্ছা 87, 87 এই যে প্রথমটা। আচ্ছা একটু সিলি মিস্টেক হয়ে যেতে পারে, সো তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করিও। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে প্রসেসটুকু, বুঝছো? ক্যালকুলেশন তো তোমরাই করবা। নেক্সট, এটা বুটেক্সের 14-15তে আসছিল। একটি গুলির নির্দিষ্ট পুরুত্বের একটি কাঠের তক্তাকে কেবল বেদ করতে পারে, গুলির বেগ দ্বিগুণ হলে অনুরূপ কয়টি তক্তাকে বেদ করতে পারবে। এটার শর্টকাটটা আমি তোমাকে আগে লিখে দিই। এটা শর্টকাট আগে লিখে দিই। এটা শর্টকাট হচ্ছে, দেখো বেগ যত গুণ হবে, দেখো এখানে কি বলছে যে বেগ যত গুণ হবে, যত গুণ বেগ হবে, ঠিক আছে, ওইটাকে জাস্ট স্কোয়ার করে দিবা। এটাই হচ্ছে তার তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। বুঝা গেছে? যেমন এখানে সে ফর এক্সাম্পল কি বলছে যে দ্বিগুণ হলে, প্রথমে কি বলছে তক্তাকে বেদ করতে পারে, কেবল একটা তক্তারে বেদ করতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে তক্তা একটার কথা থাকা লাগবে, একটা তক্তার কথা উল্লেখ করা থাকা লাগবে। গুলির বেগ দ্বিগুণ হলে, তাহলে দ্বিগুণ হলে এখানে তক্তা কি হবে বলতো? জাস্ট তোমার কি হবে বলতো, যে 2 দ্বিগুণ হয়েছে না, তাহলে 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 4। তাহলে আনসার হচ্ছে 4টা তক্তা ভেদ করবে। এটার কাহিনী কি, মেন রিজনটা কি? মেন রিজনটা হচ্ছে একটা তক্তা ভেদ করতে তার যে গতিশক্তি যেটা হয় সেটা হলো 1/2 m v²। আরেকটা তক্তা যদি ভেদ করতে চায় তাহলে ই ড্যাশ হবে, ই কে ড্যাশ হবে, মানে দ্বিগুণ যদি করা হয় তক্তাটাকে, বেগের বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করবে? 1/2 m2v², তাই না? তাহলে এখানে থাকতেছে অ্যাকচুয়ালি 1/2 m × 4 × v²। তাহলে এই যে দেখো 1/2 m v², এটা সমান আমরা লিখতে পারি কে ইন্টু এখানে কি লেখা যায় 4। তাহলে একটু খেয়াল করো, প্রথমটার ক্ষেত্রে যতটুকু লাগতো তার 4 গুণ হচ্ছে, দ্যাট মিন্স 4টা তক্তা ভেদ করতে পারবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে মেইন কাহিনী। নেক্সট দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপের একটা প্রবলেম। একজন লোক 200 মিটার উপর হতে তার মাথার এত কেজি ওজনের ভারী বস্তু নিয়ে লাফ দেয় তার মাথায়, ঠিক আছে, এত কেজি ওজনের একটা জিনিস তার মাথায় আছে, লাফ দিচ্ছে সে শূন্যে। এখন বলছে যে মাথার উপর চাপের পরিমাণ কত, মানে একটা বস্তু মাথার মধ্যে 100 কেজি একটা ওজন নিয়ে চাপ দিচ্ছে শূন্যে, তাহলে শূন্যে চাপ দিলে তার চাপের পরিমাণ কত। এটা অনেকে ক্যালকুলেশন করে বের করবা অনেক কষ্ট করে, কিন্তু কষ্ট করে বের করার পরে তোমরা যেটা পাবা এখানে সেটা হলো গুল্লা ক্রস। কারণ একটু খেয়াল করো, এখানে একটা কনসেপ্ট হচ্ছে ইজি কনসেপ্ট, জাস্ট এরকম করে ভাইয়া, বুঝছো, থিওরিটিক্যাল জিনিসগুলো ঘুরে টুরে দিয়ে দেয়। এখন একটু খেয়াল করো, এখানে বলছে শূন্য অবস্থায়, তাহলে অবশ্যই মাথা রাখবা যখন শূন্যে থাকে জিনিসটা, শূন্যে থাকলে ডেফিনেটলি তার ওজন সে অনুভব করে না, ওজন অনুভব করে না, অনুভব করে না। সো সিম্পলি তাহলে তার মাথার উপর যেহেতু কোনো ওজনই কাজ করবে না, সো ডেফিনেটলি তার প্রেশারটা অবশ্যই জিরো হবে। ওজন না থাকলে তার প্রেশার আসবে কোথা থেকে? তার প্রেশার হবে জিরো। বোঝা গেছে? নেক্সট দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম। 10 কেজি ওজনের দুইটি গণক আকৃতির ব্লককে একটির উপর আরেকটি স্তূপ করতে কত শক্তি লাগবে? তাহলে এটা হচ্ছে মূলত বোর কেন্দ্রের সরণ টাইপের প্রবলেম। তো যেহেতু সেম টাইপের ব্লকটা কিন্তু এখানে কি সেম সেম না, ইটের কথা যদি চিন্তা করো সাইজ তো সেমই, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা একটু মুখস্থ করো, এটা একটু মুখস্থ করে নাও শর্টকাটটা। দেখো এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে mgh n × n-1/2। বুঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট, এটা মুখস্থ করো, তাহলে আর বাকি কোনো কিছুই তোমার করা লাগবে না। অবশ্যই এটা সাইজটা সেম হইতে হবে এবং আকৃতিটা তার ব্লক মানে কি গণক আকৃতির ব্লক, এই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হবে। তাহলে এখানে দেখো মানগুলো আমরা একটু বসায় দিই, যদি বলছে 10 কেজি ওজনে মানে 10 ইন্টু এখানে জি এর মানটা কিন্তু দিয়ে দিছে। দেখো এটা একটা চালাকি করে ওরা, এখানে তুমি ঠাস করে 9.81 বসায় দিলে আনসার মিলবে না, এখানে আনসার দিতে হবে
10 mg, জি মানে হচ্ছে 10, h কতটুকু দেওয়া আছে 0.5 ইন্টু কটা বলছে এখানে দেখো তো, দুইটি ঘনক আকৃতি, তার মানে এখানে n এর মান 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি 2/2। তাহলে এটা যদি আমরা একটু গুণ করে দিই তাহলে আনসার চলে আসবে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 0.5 মানে হাফ, হাফ মানে হচ্ছে এখানে এটা হচ্ছে 5, তাহলে 5 দশে হচ্ছে 50। ওকে, তাহলে আনসার হচ্ছে 50 ওয়াট। বুঝছো, আনসার হচ্ছে 50 ওয়াট। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ওকে, নেক্সট দেখো, মোস্ট প্রবাবলি এটাই আমাদের লাস্ট প্রবলেম। উচ্চতা থেকে সামথিং, উচ্চতা থেকে একটি এইচ উচ্চতা থেকে একটি পিং পং বল ছেড়ে দিলে সেটা এইচ দূরত্ব অতিক্রম করে ভূমিতে আঘাত করে, সো প্রতিবার আঘাতের পর মোট সেটি 50% শক্তি হারায় আর কি। প্রত্যেকবার বাউন্স খাওয়ার পরে সে তার প্রথম যে শক্তিটুকু ছিল তার 50% হারায়। তো বলছে কি যে বলটি এইচ উচ্চতা থেকে একবার ছেড়ে দিলে, বুঝছো, যদি অসীম পর্যন্ত অপেক্ষা করা হয় তবে সেটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্বর কথা বলতেছে। তো মনে করো যে তার শুরুতে তার উচ্চতা ছিল হচ্ছে একটু যদি দেখাই আমি, শুরুতে মনে করো যে উচ্চতা তার এটা ছিল। ওকে, এরপরে হচ্ছে তার অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, এরপরে হচ্ছে তার অর্ধেক, এরপরে হচ্ছে তার অর্ধেক, এরপরে হচ্ছে তার অর্ধেক, এইভাবে করে করে হচ্ছে কি অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত জিনিসটা চলতেছে। তাহলে সেক্ষেত্রে তার মোট দূরত্ব কতটুকু হবে? তাহলে প্রথমটার ক্ষেত্রে কি ছিল এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে h/2, তৃতীয়টার ক্ষেত্রে এই h/2 এর আবার অর্ধেক মানে হচ্ছে h/4, নট এইটার, ঠিক আছে, তারপর এইটার আবার অর্ধেক তাহলে h/8, তারপর হচ্ছে এইটার অর্ধেক তাহলে h/8×2=16, ঠিক আছে, এইভাবে করে হবে। মানে একটা গুণোত্তর ধারার মতো যাচ্ছে না, খেয়াল করো, গুণ গুণ করে যাচ্ছে প্রত্যেকবার, তার মানে এটা গুণোত্তর দ্বারা। তাহলে এই ক্ষেত্রে তার মোট দূরত্বটুকু হবে h প্লাস h/2 প্লাস h/4 প্লাস h/8 প্লাস h/16, বুঝছো? তাহলে এটা গুণোত্তর দ্বারা ডট 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 প্লাস হবে অসীম পর্যন্ত। তাহলে মোট দূরত্ব আমরা কিভাবে বের করবো? মনে আছে সবার? এখানে প্রথম পদটা আসলে কি, এ ইকুয়ালস টু হবে এখানে হচ্ছে এইচ, এবং তাদের কমন রেশিও যেটা আর, আর এর মানে এখানে কি আছে বলতো, সিম্পল রেশিওটা হবে হাফ, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সবটির ক্ষেত্রে কি হবে, হাফ হবে। বোঝা গেছে? তাহলে সামেশন, সামেশন আমরা যদি বের করতে চাই এটার, তাহলে এটা হবে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। মনে আছে কিনা সবার? বুঝছো, যেখানে কিনা আর এর মান ডেফিনেটলি একের থেকে ছোট হওয়া লাগবে। অবশ্যই এখানে কি হবে, আর এর থেকে, আর এর মান একের থেকে ছোট হওয়া লাগবে, শর্ত। তাহলে এ হচ্ছে এখানে এইচ, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি নিচে থাকতেছে h/2, তাহলে উপরে আসলে হয়ে যাবে 2h। তাহলে আনসার হচ্ছে কি এখানে, আনসার হচ্ছে এখানে 2h, 2h। বুঝছো? আশা করি বোঝা গেছে, ভেরি সিম্পল। ক্লাসটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই কারণে বলতেছি, কারণ আমার রুমে কোনো এসি নাই, ফ্যানের ব্যবস্থা ওইভাবে নাই, কারণ বেশি সাউন্ড করলে ফ্যানে আবার তোমাদের সাউন্ডে প্রবলেম হয়। তো গরমের মধ্যে অনেক সময় দুই একটা কথা হয়তো বা উল্টাপাল্টা চলে আসতে পারে, মুখ দিয়ে বের হইতে পারে। এটা নিয়ে আবার তোমরা চিন্তা করি না যে ভাই কি বললো না বললো, ভাইয়ে উল্টাপাল্টা শব্দ বলে দিছে, হইতে পারে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে দুই একটা কথা হয়তো আমি মাথায় চিন্তা করছি একটা, বলে দিছি আরেকটা, বাট প্রসেসটুকু হয়তো ঠিক ছিল। তো তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ।